46 তাই তো? জি স্যার। এই যে বের করে ফেলেছি 46, এই যে 46 জি দেখছো। স্যার। একটি কার্বনেট যৌগের 1.05 গ্রাম পরিমাণকে আয়তমেট্রিক ফ্লাক্সে নিয়ে পানি যোগ করে নির্দেশক দাগ পর্যন্ত পূর্ণ করা হলো। আয়তনৈতিক বিশ্লেষণ করে দেখা গেল দ্রবণটির ঘনমাত্রা 0.099 মোলার। যৌগটির সংকেত নির্ণয় করো। কেন ভাই, পারবো তো? স্যার আমি একটু বুঝতেছি না এটা কিভাবে করব। আমি তো এই নিয়ম তোমাকে এখনো শিখাই দেইনি, ও আচ্ছা তাই স্যার, এখন আমি বুঝছো বুঝতেছি। প্রত্যয়? জি স্যার। আমরা একটু ধাপে ধাপে যাচ্ছি। আমরা তো বলেছি ফলাফলে যদি দেখি সব পারি তাহলে সব পারলাম। জি স্যার। বুঝতে পেরেছ? তাহলে 0. তুমি এখনই পারবে, মুখে বলে দিলে 0.0995 গ্রাম আছে কতর মধ্যে বলো তো? স্যার কার মধ্যে আছে? 1.05। গ্রাম থাকলে অত মোলার হয় 100 মিলিলিটার পানিতে, বুঝছো? জি স্যার। আয়তনমেট্রিক ফ্লাক্সের আয়তন না বললে 100 মিলিলিটার ধরে নেয় ইউপ্যাক নিয়ম। সে কারণে ইচ্ছা করে ওখানে আয়তনটা বলিনি, বুঝছো? যে সালা দেখে জানে কিনা। স্যার এখানে তাহলে 100 মিলিলিটার ধরে নিব? এটা তো নিয়ম, ইউপ্যাকের নিয়ম। ও আচ্ছা ঠিক। আয়তনমেট্রিক ফ্লাক্স বলিনি। ল্যাবরেটরিতে বলিস একটি অ্যাসিড দ্রবণ নাও, তখন বুঝতে হবে যে HCl, কারণ HCl হলো ল্যাবরেটরি অ্যাসিড। ল্যাবরেটরি ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো জানতে হবে। আমরা আসি, এর থেকে অনেক কঠিন কঠিন অঙ্ক করবো, একটু অপেক্ষা করবো। জি আর স্যার। বাকিগুলো সব পেরেছো? জি স্যার এর বাকিগুলি পারছি। সব পেরেছো? জি স্যার 16 বাদে বাকিগুলি পারছি। তাহলে আমি আমি করাবো কি? প্রত্যয়, আহ, প্রত্যয়। স্যার জি স্যার স্যার। না, আমি প্রত্যয়ের সাথে একটু বলে নি দিয়া একটু মানে প্রত্যয়। জি স্যার বলেন। মনের ভিতরে একটা আত্মবিশ্বাস আসছে তো পারবো? জি স্যার অবশ্যই। না আসেনি? স্যার আসছে স্যার। এটাই হলো বড় জিনিস যে আমি পারবো, বুঝছো? এটা কিন্তু মানুষকে অনেক দূরে নিয়ে যায়। তার আত্মবিশ্বাস থাকে অনেক বড় করে যে আমি এটা পারবো। আমার কিন্তু অনেক বড় বড় কাজে আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো। জি স্যার। কি বুঝতে পেরেছ? জি স্যার বুঝেছি। সব পারবে, ঠিক তো? জি স্যার। মনের ভিতরে রাখবে যে আমি পারি, ঠিক তো? আমি কি মুষ্টিবদ্ধ দেখেছো তো? জি স্যার। আমি পারি, আমাকে পারতে হবে। সবগুলো মানে 15টাই পারছো বাবা। জি স্যার বাকি 15টাই পারছি। বুঝে করেছো তো? জি স্যার নিজে স্যার, হেল্প লাগে নাই। আমার এখনো 3 নিয়ম বাকি আছে শিখানোর, আরো 3টি নিয়ম বাকি আছে। তার আগেই তুমি সবগুলো পেরেছো। তাহলে অন্যান্য যত বই আছে সেগুলোও কিন্তু পারবে, তাই তো? ইনশাল্লাহ স্যার পারবো। নাকি? না স্যার পারবো, সমস্যা নাই। অন্যান্য বই দেখেছো তো? আমার বই থেকে তো বেশি কোনো বইতে দেয়নি। স্যার আমার কাছে প্রথমে হাজারি স্যারের বই ছিল, উনার বইয়ে স্যার এত ম্যাথ নাই, আপনার বই অনেক ম্যাথ। আচ্ছা, সেটা অন্যান্য সব বইতে নেই এত বেশি, সেগুলো পারবে তো? জি স্যার পারবো। গুড। তাহলে যে সারা বলে যে অনেক কঠিন অঙ্ক দিয়েছি, তুমি তো একটা যেটা আমি এখনো শিখাই নেই সংকেত নির্ণয়, একটা ছাড়া বাকিগুলো পেরেছো। তাহলে এই যে সারা যে আমাকে একটা অপবাদ দেয়, সেটা কি ঠিক? স্যার আমি তো স্যার বুঝি না, আমার কাছে তো অঙ্ক সোজাই লাগে। আর সারা বলে যে কঠিন, সারা বলে কঠিন অঙ্ক। স্যার অঙ্কগুলি স্যার সোজাই স্যার, অনেক সোজা স্যার। সীমান্ত, না সীমান্ত অনেক সোজা না হোক, যে বুদ্ধিমত্তার অঙ্ক দিয়েছি, তাই তো? স্যার বুঝে করলে স্যার সব অঙ্ক পারবে স্যার। হ্যাঁ স্যার আপনি বুঝিয়ে করলে থিওরি। গুড। জি স্যার। সীমান্ত আর লাগবে না। সীমান্ত একটা কথা, বুঝিয়ে করলে কেউ যদি বুঝিয়ে পড়ে, সে যদি বুঝতে চায় তাহলে সে সব পারবে। আর যদি মুখস্থ করে করে পারবে না। পারবে না? না স্যার। তোমরা না, এখানে সবাই আসছো যদি অনেক বেসিক বেসিক নির্ভর স্যার আপনার ম্যাথ। অবশ্যই। আমি তো এটা বলেছি, বুঝে যদি কেউ করে, কেউ যদি বলতে চায় যে আমি শিখবো পারবো,
আমাকে ওই বিষয়ে জানতে হবে, তাহলে সে অবশ্যই পারবে। কারণ তাকে তো আমি ধাপে ধাপে নিয়েছি, পট করে উপরে নিইনি, ধাপে ধাপে। আমি এখন আণবিক সংকেত নির্ধারণে কোনো টপিক দিয়ে করাই নিতে আমার ছাত্র একটা অঙ্ক পারেনি প্রত্যয়। এটা তো আমার জন্য অনেক খুশির বিষয়। খুশির বিষয় না, আমি কিন্তু বই এখনো ধরিও নি। আমি কি বই ধরেছি কর্ণ? না স্যার, তোমাদের কি করতে বলেছি? না, বলেননি স্যার। করিনি। করতে বলিনি। মাহবুবা করতে বলেছি? না। আফসা করতে বলিনি তো? না স্যার, বলেন। হ্যাঁ। কিংসব এখন আমি করতে বলিনি। না, আমি করে যাচ্ছি। এবং তোমাদের শুধু একটা কথা বলেছি যে দ্বিতীয় পদকে তৃতীয় অধ্যায় করতে হবে না, ঠিক কিনা বলো? জি স্যার। এটা তো তোমরা খুশি হয়েছে মনে হয় যে আমাদের অতিরিক্ত একটা চ্যাপ্টার স্যার বলেছে করতেই হবে না, কারণ এখানে আমি অতিরিক্ত 2 দিন বা 3 দিন পড়ালে সব পারবো ওখানে। আচ্ছা, আমরা একটু কল্পনা করে পড়ার জগতে যাই। স্যার স্যার হ্যাঁ বলো। দিয়া। স্যার ওই যে প্রশমন বিন্দুর একটা ছিল না, টপিক ছিল না, সেখানে লিখছিলাম আমরা 5 মিলিমিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্যার এটা কিভাবে জানি লিখছিলাম? শোনো, যে কোনো আয়তনকে মাত্রা দ্বারা গুণ করলে গুণফল আয়তন মাত্রা 1 মোলার, ঠিক আছে তো? জি স্যার। এবার সোডিয়াম কার্বনেট দ্বি অ্যাসিডীয় ক্ষার, জি স্যার। আর HCl একক্ষারিক অ্যাসিড। হ্যাঁ স্যার। তাহলে একক্ষারিক অ্যাসিড বনাম দ্বি অ্যাসিডীয় ক্ষারের ক্ষেত্রে মনে আছে নিয়মটি? Vm এর সমান 2 VBMB। আনলে বিক্রিয়া করো 2HCl প্লাস সোডিয়াম কার্বনেট, বিক্রিয়া করে উৎপন্ন করবে 2 সোডিয়াম ক্লোরাইড পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে VMA ভাগ 2 সমান VBMB ভাগ কত? 1। ওকে যদি আর গুণন করো VMA সমান 2 VBMB, ঠিক তো? জি স্যার। এবার সোডিয়াম কার্বনেটের মাত্রা হলো 1 মোলার, অ্যাসিডের মাত্রা 1 মোলার কল্পনা করো। এবার ক্ষারের আয়তন যদি জানা থাকে অ্যাসিডের আয়তন বের করতে পারবো। জি স্যার পারবো। অন্যভাবে যদি অ্যাসিডের আয়তন জানা থাকে ক্ষারের আয়তন বের করতে পারবো। হ্যাঁ স্যার পারবো। তাহলে সবাই লেখো তো দেখি কিরকম পারো। সবাই 1 মিনিটে কিন্তু উত্তর দিতে হবে আমাকে, খাতায় লেখো। যেহেতু বুঝলাম এখানে একটু দুর্বলতা আছে আমার সাথে আর ছাত্রী সকলেরই। লেখো 20 মিলিলিটার। জিরো সবাই কিন্তু জিত, সবাই লেখো। তানভীর 20 মিলিলিটার 0.2 মোলার ঘনমাত্রার সালফুরিক অ্যাসিড সমান সমান লেখো। তাহলে 3টে দাগ, সর্বসম। সর্বসম লেখো ড্যাশ মিলিলিটার 1 মোলার HCl। সর্বসম ড্যাশ মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। সর্বসম ড্যাশ মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সর্বসম ড্যাশ মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড। প্রশ্ন একবার বলবেন? আমার কথা না, আমি কি বলেছিলাম আমি এখনো জানি না। আমরা বলেছি 20 মিলিলিটার 0.2 মোলার, এই নাইব দেখছো তো, সালফুরিক অ্যাসিড দ্রবণ। সর্বসম ড্যাশ মিলিলিটার 1 মোলার কি বলতো HCl দ্রবণ। সর্বসম মানে 3টি দাগ ড্যাশ মিলিলিটার 1 মোলার কি বলতো সোডিয়াম কার্বনেট দ্রবণ। সর্বসম ড্যাশ মিলিলিটার 1 মোলার কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। ড্যাশ সর্বসম ড্যাশ মিলিলিটার 1 মোলার কি বলতো সোডিয়াম নাইট্রিক অ্যাসিড দ্রবণ HNO3। স্যার 8 মিলিলিটার HCl হবে। আমি আবার বলি 20 যাকে যাকে বলবো সে উত্তর দিবা। প্রশ্নটা আবার মিলায় নাও সকলে, দিয়া তোমাকেও কিন্তু ধরবো। একটা প্রশ্ন বললেই আমি বুঝতে পারি আমার এই অডিয়েন্সের ছাত্রছাত্রীর এখানে দুর্বলতা থাকতে পারে, অতএব সেই জায়গাকে সবল করতে হবে।
সকলেই জানে, তোমরা গুহ স্যারের কাছে পড়ো। আর 1 তারিখ থেকে অনন্য উচ্চতায় পড়াশোনা হবে, অনন্য উচ্চতায়। সব ঠিক করতেছি, দেখো না পরীক্ষা নিতে গিয়ে নেই গত শুক্রবারে সবকিছু। আচ্ছা, তাহলে এবার যাকে বলবো সে বলবা। আগে তানভীর বলো, 20 মিলিলিটার 2 মোলার সালফিউরিক অ্যাসিড সেমি ইকুইভ্যালেন্ট টু কত লিখবো বলো তো? কত মিলিলিটার 1 মোলার HCl? তানভীর, তানভীর। স্যার আমি বলি। না, তুমি বলবা না, প্রত্যয়। তানভীর বলবে। প্রত্যয়ের পড়তে আমি খুশি হয়েছি। তুমি 16টা অঙ্ক 15টা করেছো, ওই নিয়ম আমি ভুলে উচ্চারণ করিনি, ওটা তো তুমি পারবেই না। ওই অঙ্ক কারো বইতে নেই, বাংলাদেশে কেউ দেয়নি, আমি দিয়েছি প্রথম। দেখো কোনো বইতে নেই প্রত্যয়। জি স্যার। এবার বলো তানভীর। হাফসা বলো তাড়াতাড়ি। হাফসা 1 মিনিট বলেছি। 20 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড সেমি ইকুইভ্যালেন্ট টু কত বলবো? স্যার 4 মিলিলিটার 1 মোলার ঘনমাত্রার সালফিউরিক মিলিলিটার। দাঁড়াও, তোমাকে কথা বলতে বলিনি। ভূমিকা, ভূমিকা কথা বললে মার দেবে। এই যে দেখেছো হাত, বাসায় গিয়ে মেরে আসবো। আগে বলো, আমার ছাত্রী ঠিকভাবে চলছে। ও বলছে সালফিউরিক অ্যাসিড, তুমি কেন কথা বললে? ও বলেছে 20 মিলিলিটার 2 মোলার সালফিউরিক অ্যাসিড সেমি ইকুইভ্যালেন্ট টু 4 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, তাই তো? জি স্যার। সেমি ইকুইভ্যালেন্ট টু কত ড্যাশ কত মিলিলিটার HCl? 8 মিলিলিটার। সবাই কি একমত? জি স্যার। স্যার ও তো পারফেক্ট। ও যে উত্তর দিয়েছে একদম শতভাগ, কারণ ও সালফিউরিক অ্যাসিডটাকে 1 মোলারে নিয়ে নিয়েছে, যাতে HCl এ পরিবর্তন করতে সহজ হয়। সে কারণে এটা আমি ইচ্ছা করে বলিনি, আমি সালফিউরিক অ্যাসিড না এনে পট করে দিয়েছি HCl। ও ঠিক, মানে গুড, থ্যাংক ইউ হাফসা, তুমি সঠিক পথে গিয়েছো। আমি পথটাকে পাল্টে দিয়েছি যে ওরা হাঁটতে পারে কিনা। তার মানে আগে আমি 1 মোলার 4 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড নেব, সেমি ইকুইভ্যালেন্ট 8 মিলিলিটার 1 মোলার কি বলতো? HCl সেমি ইকুইভ্যালেন্ট টু। এইবার কর্ণ বলো, কত মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট? স্যার 4 মিলিলিটার। গুড, কারণ সোডিয়াম কার্বনেট দিয়ে অ্যাসিড কার, সালফিউরিক অ্যাসিড দিয়ে কার্বনিক অ্যাসিড ছিল। হাফ সাইডে বলে দেওয়ার জন্য আমার জন্য কত সহজ হয়েছে। 4 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড যা, 4 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট তাই। এবার বলো হলো অনিফ খান বলো, অনিফ খান কত মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড? 8 মিলিলিটার। 8 মিলিলিটার, গুড, থ্যাংক ইউ। সেমি ইকুইভ্যালেন্ট টু কত মোলার 1 মোলার নাইট্রিক অ্যাসিড? তাবাসসুম বলো, তাবাসসুম, তাবাসসুম, তাবাসসুম রাফা, তাবাসসুম সিফাত বলো, সিফাত। 8 মিলিলিটার। তাহলে আশা করি আমার এই পারস্পরিক পরিবর্তনে আর কারো কোনো সমস্যা নেই, ঠিক তো? জি স্যার। এইবার নায়েবকে বলবো, নায়েব ড্যাশ মিলিলিটার 1 মোলার ফসফরিক অ্যাসিড H3PO4 কত মিলিলিটার বলবো? এটা কি স্যার ওই যে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট বলছেন? হ্যাঁ, আমরা সালফিউরিক অ্যাসিড থেকে ইকুইভ্যালেন্ট করে সবার সাথে সমান করতেছি, যাতে আমার ছাত্রের কোনো সমস্যা না থাকে। স্যার এটা হবে স্যার 4/3। হ্যাঁ, আমাকে স্যার, বুঝলি এটা- না? স্যার ওর 12 আগে কিন্তু নাইট্রিক অ্যাসিড লেখা আছে, 8 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড। সকলেই স্বীকার গিয়েছো, এটা আমার ছাত্র বলে দিয়েছে, তোমরা চুপ করে সিলেবানে মেনে নিয়েছো। তাহলে এইবার তাকে আমি ফসফরিক অ্যাসিডে নেব, H3PO4 ত্রিকারক অ্যাসিড। এতক্ষণ লাগবে কেন নাই? স্যার এটা স্যার 12 না? 11টারতে তো কিছু না, 1 মোলার, সবারই ঘনমাত্রা 1 মোলার। কত আয়তন 12 লিখবো? বলছে।
12 স্যার, 11 না 12। স্যার 12 বলছে, 12। 12 হবে কেন? ঠিক হারে তোমার তার আগে বললাম 8 মিলিলিটার 1 মোলার হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড 1 ক্ষারক অ্যাসিড, আর ফসফরিক অ্যাসিড 3 ক্ষারক অ্যাসিড। তাহলে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। 3 দ্বারা। জি স্যার। কেন ভুল করলে তাহলে? 8/3। 8/3। 8/3 ভাগ করলে যা আসবে তাই 2.6667, তাই তো? জি স্যার। জি স্যার। তুমি জানো না যে স্যার আমাকে ধরবে? এবার তুমি বলবে না। সাবিত বলো। সাবিত জি স্যার। কই? স্যার আছে। এবার বলো কত মিলিলিটার 1 মোলার ফেরিক হাইড্রোক্সাইড? কত মিলিলিটার 1 মোলার ফেরিক হাইড্রোক্সাইড? চুপ করে থাকো, তার মানে বুঝতে পারো না, তাই তো? ফসফরিক অ্যাসিড 3 ক্ষারক অ্যাসিড, ফেরিক হাইড্রোক্সাইড 3 অ্যাসিডীয় ক্ষার, মাত্রা 1 মোলার হলে আয়তন তো সমানই হবে। আয়তন কি হবে? স্যার 8/3 তো হবে। ওটা হবে 2.667, জি স্যার। মানে 8/3। এটা ভুলবো কেন? এই সুদীপ তো ঠিক তো? জি স্যার, অবশ্যই ঠিক। তুমি সুদীপ তো পড়ো আমার কাছে, মা বাবা জানে না? জি স্যার, জানে তো। জানে, পরে বন্ধু বান্ধবরা জানবে না? জি স্যার, জানবে। জানবে, তাই তো? আজকে কলেজে গিয়েছিলাম, বুঝছো? কোন কিছু কিছু কাজ থাকে তো, সেগুলো ঠিক করে দেওয়ার জন্য। আমি গিয়েছি শুনে সালাও আসছে, কয়েকজন, অনেকজন আসছে, কাছাকাছি যারা ছিল দৌড়ে আসছে, অনেকগুলো সমস্যার সমাধান করলাম। এবং সেখানে সায়েন্সের না, কমার্সের না, আর্টসের না, ইংলিশের এক স্যার, উনি বলেছেন যে স্যার আপনি তো জানেন না সমসাময়িক সময়ে আপনার মার্কেট ভ্যালু কোথায় আছে স্যারদের কাছে, কেমিস্ট্রি স্যার না, সব সায়েন্সের স্যার না, কলেজের সকল শিক্ষকের কাছে, যে আপনার গ্রহণযোগ্যতা কোথায়। সবাই জানবে না, স্যার কাছে পড়ছো, না পারলে কেমন কথা হলো? আমি তোমার থেকে দুঃখটা আমি পাবো যে কি পড়ালাম, আমার ব্যর্থতা। ব্যর্থতা নিতে চাই না, ব্যর্থতা নিতে চাই না, বুঝছো পূর্ণবাবু, সুদীপ্ত? জি স্যার, অবশ্যই। অতএব ভালো করে তাহলে আমাদের আয়তন মাত্রা সব সমান। আমাদের ভালো প্রশ্ন করেছিল, এই নিয়ে কিন্তু আর কারো কোনো সমস্যা থাকবে না পারস্পরিক পরিবর্তনে, ঠিক তো? জি স্যার। কারো কোনো সমস্যা থাকবে না, ঠিক কিনা বলো? জি স্যার। গুড। তাহলে আমরা একটু নতুন নিয়মে চলে যাই। তোমাদের পড়িয়েছিলাম, এখন এখানে আসে করার উপায় নেই, বুঝতে পেরেছো? তোমরা কি, তোমাদের তো শতকরা পরিমাণ, পিপিএম ঘনমাত্রা ইত্যাদি করেছিলাম, মনে আছে তো? ইয়েস স্যার। জি স্যার। শতকরা পরিমাণ, পিপিএম ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, ঠিক তো? জি স্যার। সবই তো করেছিলাম, ঠিক কিনা বলো? জি স্যার। স্যার পিপিএম করি নাই স্যার আমি। আরে ভাই আজকে করাবো, দাঁড়াও। কখন করেছিলাম, ঠিক আছে তো? জি স্যার, 2 বার করছিলাম। কোথায় করেছিলাম বলো তো? দ্রাবতার ওখানে, মনে আছে তো? জি স্যার, মনে আছে। কিন্তু দ্রাবতাতে কিন্তু নেই আমাদের, বুঝতে পেরেছো? এটা কিন্তু দ্রাবতাতে নেই। তখন তো আমি জানতাম না যে তৃতীয় অধ্যায় আর প্রথম অধ্যায় একসাথে পড়িয়ে দেবো, বুঝছো? তাই আমরা যারা নতুন আসছে, ওই যে বুসরা নতুন আসছে দেখা যাচ্ছে, ও একদম নতুন ছাত্রী আমার এই ভাইয়ের, আমরা ওদের সঙ্গে একটু খুব দ্রুত, বুঝছি, একটু রিভিশন করে ঝালাই দিয়ে চলে যাব। বলেছি না 3টে জিনিস বাকি আছে, তার একটা হলো এইটা, কি বলতো? বিভিন্ন ঘনমাত্রা দ্রবণের কনভার্সন, মানে পরিবর্তন। বিভিন্ন ঘনমাত্রা দ্রবণ সম্পর্কে জানতে হবে। এর মধ্যে আমরা কয়েকটা জেনে গেছি। মোলার দ্রবণ কাকে বলে অবশ্যই জেনেছি, শতকরা পরিমাণ কাকে বলে জেনেছি আমরা, এত পার্সেন্ট W/V, এত পার্সেন্ট W/W জেনেছি আমরা, এই দুটো, ঠিক তো? আসলে এগুলো একই, একে আমরা ঘনমাত্রা বলি। সে মোলারে হোক আর মোলালটা একটু বলবো, এর আগে বলেছিলাম।
নরমাল দ্রবণ তো বলেছিলাম এর আগে, ঠিক তো? জি স্যার। আমরা কি প্রথম অধ্যায়ে নরমাল সম্পর্কে আলোচনা করেছিলাম? নরমাল দ্রবণ না স্যার, এর আগে আলোচনা করেছিলাম না? চ্যাপ্টারে অধ্যায় 2 স্যার আলোচনা করা হয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ার সময় নরমাল দ্রবণ পড়েছিলাম না? জি স্যার। আবার কি আলোচনা করতে হবে? স্যার একবার স্যার সংক্ষেপে বললে ভালো হয়। না না, তুমি কি ছিলে মুসা? স্যার আমি ছিলাম। ছিলে? নরমাল দ্রবণ পড়ার সময় কে ছিলে না বলো? কয়জন? বুশরা সারা, বুশরা তো আমি জানি। বুশরা সারা, হ্যাঁ স্যার কোন মোলার দ্রবণ স্যার? নরমাল না স্যার আমি ছিলাম না। আমিও ছিলাম না স্যার। আর কে কে? নাফিস ছিলে? না স্যার আমি ছিলাম না স্যার। ইমতিয়াজ, নাফি, স্যার নীরব। আমি ছিলাম না। জি স্যার। নীরব, নীরব বললাম তো, নীরব, নীরব, ইমতিয়াজ, ইমতিয়াজ, রাফি, তাই তো? স্যার নাফিস নাফিস স্যার আমিও নাই স্যার। তানভীরও নাই? নরমাল দ্রবণ পড়ে নাই স্যার। আরে বাবা, আমি তো আছি তোমাদের সবার সঙ্গে। প্রয়োজনে কালকে সময় দেবো, পরশু দেবো, সময় নাই তো? লিঙ্ক আছে, 1 মাস গেলে তো সমস্যা ওদের সাথে বলে দিয়েছি, আর সমস্যা হবে না। ঠিক করে পড়িয়ে দেবো খালি। আমি একটু দেখলাম নরমাল, আমি একটু নিয়ে নিই কোন ভাবে পড়লে তাড়াতাড়ি হবে। আর পিপিএম ঘনমাত্রা কে কে ছিলে না? পার্টস পার মিলিয়ন ঘনমাত্রা। স্যার আমি ছিলাম না। নাফিস আর বাকিরা তো ছিলে, তাই তো? স্যার আমিও ছিলাম না। ওই স্যার, তো এই আমিও। 3-4 জন, আর বাকিরা তো ছিলে। স্যার মুসা ছিলে না পিপিএম ঘনমাত্রা? স্যার ছিলাম স্যার। গুড, তাহলে এটা তো 5 মিনিটের পড়া। ওরা তো জানে না যে স্যার কত সহজে শিখাই দিতে পারে। ওটা তো প্রাথমিক অবস্থায় শিখেছিলাম, তাই 1 ক্লাস পুরা। আজকে তো 5 মিনিটে শিখাবো। নরমাল বলো, পিপিএম বলো, শতকরা বলো, পারস্পরিক পরিবর্তন বলো। কারণ আমি পড়ালেই তোমরা বুঝতে পারো, সকলেই তো ভালো। শুধু ভূমিকা বুঝতে পারি না, বুঝছে একটা সমস্যা। ও একেবারেই বুঝতে পারি না। এবার দেখা যাক, কথা কম, ভূমিকা কথা বলতে হবে না। আমি শুনেছি মাইক খুলেছে, ওপেন করেছে, ভালো করে শুনে একটু মনোযোগ সহকারে শুনতে বলেছে, কিন্তু লিখতে না। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। প্রতি 10 লক্ষ ভাগে কত ভাগ থাকে? কিন্তু আমরা এভাবে বলবো না, এভাবে না বলে বলবো প্রতি 1 লিটার মানে 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ। কতটুকু বলো তো? মিলিগ্রাম, গ্রাম নয়। কি বলো তো? কত মিলিগ্রাম পরিমাণ দ্রবীভূত আছে, সেই নির্দেশক সংখ্যাটাই হলো তার পিপিএম ঘনমাত্রা। আবার বলি, প্রতি লিটার দ্রবণের মধ্যে ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ দ্রবীভূত আছে, প্রতি মিলিগ্রাম দ্রবণের মধ্যে ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ দ্রবীভূত আছে, সেটাই তার কোন ঘনমাত্রা বলতো? পিপিএম ঘনমাত্রা। সেটাই হলো তার কোন ঘনমাত্রা বলতো? পিপিএম ঘনমাত্রা। আরেকবার বলবেন? আমি একটু লিখতে বলিনি তো, শুনতে বলেছি শুধু। প্রতি লিটার, মুসা প্রতি লিটার মানে কি? প্রতি 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে ওই দ্রবের কত মিলিগ্রাম, গ্রাম নয়, কত মিলিগ্রাম। মিলিগ্রামকে 10⁻³ দ্বারা গুণ করলে গ্রাম হয়, অথবা মিলিগ্রামকে 1000 দ্বারা ভাগ করলে গ্রাম হয়। এই পরিমাণ দ্রব থাকবে, সেই পরিমাণটাই হলো তার পিপিএম ঘনমাত্রা। লেখো পিপিএম ঘনমাত্রা, ছোট হাতের পি, ছোট হাতের পি, ছোট হাতের এম, পিপিএম ঘনমাত্রা। একটু তাড়াতাড়ি ভাই, আমি নতুন টপিকস পড়াবো। পিপিএম ঘনমাত্রা। স্যার বলো প্রত্যয়। স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার, আমি 10 মিনিটের জন্য
চলে গেছিলাম। ভাই তুমি লেখো পিপিএম ঘনমাত্রা, এটি এতক্ষণ ওদের কেমন আছে কি খেয়েছে এই নিয়ে গল্প করেছি। লেখো পিপিএম ঘনমাত্রা, সেগুলো তুমি জানো ভাই, আমি জানি যা পড়েছি। লেখো এই প্রথম পিপিএম ঘনমাত্রা। পিপিএম অনেক ছাত্র চলে গেছে, 4 জন। পিপিএম ঘনমাত্রা। আনিকা ম্যাডাম সালাম, আপনি কি এখন আসলেন ম্যাডাম? স্যার আমি ফার্স্টে ছিলাম, দেন আমার কারেন্ট চলে যাওয়ার কারণে নেট চলে গেছে, দেন আবার আসলাম। ও ভালো। আদাব ম্যাডাম। আবার স্যার আপনাকে দেখেন এই যে এত ছাত্রছাত্রী কাউকে স্যার আদাব দেয় না, দেখেছো? কাউকে কি আদাব দেই? স্যার কাউকে কি আদাব দেই এইভাবে? না তো স্যার। আনিকাকে তো দেই। জি স্যার। তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে, জি স্যার। আদরের সম্মান জায়গাটা রেখে দিতে হবে। জি স্যার। আমি পড়িয়েছিলাম, কেউ কেউ পারেন না, সেটা নিয়ে আবার আলোচনা করব। লেখো এটা পিপিএম ঘনমাত্রা। পিপিএম ঘনমাত্রা লিখেছো? জি স্যার লিখছি। লেখো এবার তাহলে, প্রতি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে, প্রতি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ, ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ উপাদান দ্রবীভূত আছে, ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ উপাদান দ্রবীভূত আছে, ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ উপাদান দ্রবীভূত আছে। উহাই ওই দ্রবণের পিপিএম ঘনমাত্রা। ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ দ্রবীভূত আছে, উহাই ওই দ্রবণের পিপিএম ঘনমাত্রা। স্যার কত মিলিগ্রাম পরিমাণ? স্যার প্রথমে স্যার লিখতে হবে না যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়? কিচ্ছু লিখতে হবে না, আমি যা বলেছি সেইভাবে লেখো। প্রতি লিটার সবকিছু নির্দিষ্ট তাপমাত্রা, শুধু মোলাল ছাড়া, সেটা একবার বলে দিয়েছি। কোন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা প্রতি 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে ওই দ্রবের কত মিলিগ্রাম পরিমাণ উপাদান দ্রবীভূত আছে, সেই সংখ্যা মানি দ্রবণের পিপিএম ঘনমাত্রা। সেই সংখ্যা মানি দ্রবণের কি বলতো? পিপিএম ঘনমাত্রা। সেই সংখ্যা মানি দ্রবণের কি বলতো? পিপিএম ঘনমাত্রা। পিপিএম ঘনমাত্রা। সেই সংখ্যা মানি দ্রবণের পিপিএম ঘনমাত্রা। লিখেছো? ইয়েস স্যার। তারপর লেখো এবার 6 পিপিএম ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড দ্রবণ বলতে কি বুঝো? তাড়াতাড়ি লেখো। 6 পিপিএম ঘনমাত্রার সালফিউরিক, তাড়াতাড়ি লিখবা কিন্তু 5 মিনিটে পড়াতে চেয়েছি। 6 পিপিএম ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড দ্রবণ বলতে বুঝি ওই তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রতি 1000 মিলিলিটারের মধ্যে দ্রবীভূত সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 6 মিলিগ্রাম। 6 মিলিগ্রাম বা 6 × 10⁻³ গ্রাম, দুটোই লেখো, বা 6 ×
10⁻³ গ্রাম বা 6 × 10⁻⁶ কেজি। স্যার কেজিতে কেন নিলেন? এসআই একক, ভর কেজি, তাই এটার ব্যবহার আর কোথাও লাগবে না কেজির ভর, শুধু শিখে দেওয়ার জন্য। 6 × 10⁻⁶ কেজি, ঠিক তো? ইয়েস স্যার। তাহলে 200 ppm কথা না, এতক্ষণ ইনি তারা 200 ওই শুধু 4-5 জন বুসরা, ওই অর্ণব, নীরব, ওদের জন্য একটু অপেক্ষা করেন, তাড়াতাড়ি পড়ে যাব, সবাই পারবে, ওরাও পারবে। তাহলে যদি বলতাম 200 ppm ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট দ্রবণ ব্যাখ্যা করতে পারবো? জি স্যার। জি স্যার। প্রতি 1 লিটার দ্রবণে বুসরা সোডিয়াম কার্বনেট থাকবে 200 মিলিগ্রাম। জি স্যার। তার মানে 0.2 গ্রাম। হ্যাঁ ঠিক আছে। 200 কে 10⁻³ দ্বারা গুণ করলে 0.2 গ্রাম হয়। জি স্যার, বুঝছি। এইবার গ্রামকে, বুসরা ভালো করে শোনো, বুসরাকে তো বোঝাবো, সবাই শুনবা। গ্রামকে যদি তার আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মোল হয়ে যাবে। হ্যাঁ, মোল হয়ে যাবে। মোট পরিমাণকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? মোল পাওয়া যাবে, তো তাই তো? জি স্যার। ঠিক কিনা বলো? জি স্যার, মোল পাওয়া তাহলে যাবে। 1 লিটারে আছে, বুসরা ভালো করে শোনো, 1 লিটারে আছে 200 মিলিগ্রাম সোডিয়াম কার্বনেট সমান 0.2 গ্রাম সোডিয়াম কার্বনেট। লিখেছ? কথা ঠিক কিনা বলো বুসরা? জি স্যার। তাহলে 0.2 কে যদি 106 দ্বারা ভাগ করি তাহলে মোল পেয়ে যাবো তো? হ্যাঁ স্যার, মোল পেয়ে যাব। 0.2 কে 106 দ্বারা ভাগ করলে কত হয়েছে বলো? ক্যালকুলেটর আমার কাছে নেই, তুমি বলো। 1.886 × 10⁻³ অত মোল, অত কি মোল? জি স্যার। 1 লিটারে যত মোল দ্রব্য থাকে মাত্রা হয় তত মোলার, ঠিক তো? হ্যাঁ। তাহলে 200 ppm কে আমরা মোলার ঘনমাত্রায় পরিবর্তন করলাম, ঠিক তো? হ্যাঁ ঠিক। ঠিক। জি স্যার। নীরব, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এবার বাম পাশে লেখো ppm ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন। দেখো কিভাবে শিখালাম, এইটি ঘো স্যার ক্লাসে, এক ক্লাসে সারা শিখাবেন, আমি 2 মিনিটে 2 মিনিটস। লেখো তাহলে এবার ppm, সবাই লেখো, বা পেরেছি বুঝেছি মহা পারি, আবার লেখো ppm ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন দিয়া, আবার লেখো আনিকা, আনিকা। জি স্যার। মেয়েটা মানে আছে, মা তাড়াতাড়ি লেখো, জি স্যার। তাড়াতাড়ি লিখে ফেলো মা। ppm ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন 1 মিনিটে শিখে দিছি বুশরাকে, মানে তোমাকে সবাইকে। ppm ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন আমি যেভাবে লিখবো এইভাবে, এটা হলো বুঝার, বুঝছো? আমি প্রথমে বুঝাই, আমরা একটা হলো বোঝানোর ভাষা, আর একটা হলো ক্লাসে পড়ানোর ভাষা, আর একটা হলো বইয়ের ভাষা, বুঝছো? ভাষা এক একটা এক এক রকম হয়। এখন যেটা লিখবো এটা হলো বোঝানোর ভাষা। লেখো বাম থেকে ppm ঘনমাত্রাকে গাণিতিক ভাবে প্রকাশ করলে ওই সংখ্যা মানের সাথে মিলিগ্রাম পার লিটার একক হয়। 200 ppm মানে 200 মিলিগ্রাম পার লিটার, ঠিক কিনা বলো? সবাই কিন্তু লিখবা, এইভাবে আগে পড়াইনি। আমি বলেছি মোলার ppm ঘনমাত্রার সাথে বা ppm ঘনমাত্রার সংখ্যা মানের সাথে, মানে গাণিতিক সংখ্যা মানের সাথে। লিখছো?
মিলিগ্রাম পার লিটার একক লেখা হয়। পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, তার মানে এক্স পিপিএম মানে এক্স মিলিগ্রাম পার লিটার, নিচে লিখবো মিলিগ্রাম পার লিটার হয়। লিখেছো? জি স্যার। লেখো এ মানকে 10⁻³ দ্বারা গুণ করলে অথবা 1000 দ্বারা ভাগ করলে গ্রাম পার লিটার হয়। মিলিগ্রাম থেকে গ্রাম পার লিটার হয়। দাড়ি দাও। জি স্যার। গ্রাম পার লিটারের পরিমাণকে এবার লেখো গ্রাম পার লিটারের পরিমাণকে গ্রাম পার লিটারের পরিমাণকে আণবিক ভর দ্বারা ভাগ করলে 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 লিখেছো? জি স্যার। মোল পার লিটার পাওয়া যায়। আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পার লিটার পাওয়া যায়। আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পার লিটার পাওয়া যায়। গ্রাম পার লিটারকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পার লিটার পাওয়া যায়। মোল পার লিটার পাওয়া যায়। তারপর লেখো মোল পার লিটারের ঘনমাত্রাই মোলার ঘনমাত্রা। এবার বাম পাশে লেখো সুতরাং লেখো এক্স পিপিএম সমান এক্স মিলিগ্রাম পার লিটার। এক্স পিপিএম সমান এক্স মিলিগ্রাম পার লিটার সমান লেখো এক্স ইন্টু 10⁻³ লিখেছো? গ্রাম পার লিটার সমান লেখো এক্স ইন্টু 10⁻³ ভাগ বড় হাতের এম। এক্স ইন্টু 10⁻³ ভাগ কত? বড় হাতের এম। এক্স ইন্টু 10⁻³ ভাগ কত? বড় হাতের এম। বড় হাতের এম। লিখেছো? জি স্যার। না লেখনি? জি স্যার লিখছি। স্যার এবার মোল লিখতে হবে। থাকো ওখানে। লিখেছো? স্যার আরেকবার বলেন স্যার। দাঁড়াও আমার একটু বললাম তো এক্স ইন্টু 10⁻³ ভাগ হলো কত বলো তো? ভাগ হলো এম। ভাগ কি এম? লিখেছো? জি স্যার। অত হলো মোল পার লিটার। মোল পার লিটার। লিখেছো? নিচে লেখো এখানে এম উপাদানে গ্রাম আণবিক ভর। এখানে এম উপাদানে গ্রাম আণবিক ভর। এখানে এম উপাদানে কি বলতো? এখানে এম উপাদানে গ্রাম আণবিক ভর। ঠিক করে সবাই লিখেছো? জি স্যার। জি স্যার। এখানে এক্স উপাদানে গ্রাম আণবিক ভর। স্যার এম। ঠিক করে লিখেছো তো? জি স্যার। জি স্যার। তাহলে এবার বাম পাশে লেখো তো 200 ppm। দেখো কোন একটি সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা 200 ppm। একে মোলার ঘনমাত্রা পরিবর্তন করো। কোন একটি সালফারিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা 200 ppm। একে মোলার ঘনমাত্রা পরিবর্তন করো। একে মোলার ঘনমাত্রা পরিবর্তন করো। লিখেছো?
জি স্যার। একে মোলার ঘনমাত্রা পরিবর্তন করো। 2.04 into 10 inverse 3 molar. সবাইকে করতে দাও। 85 স্যার। করেছো না করনি? তো করা শেষ। সবাই ঠিক করে করেছো জি স্যার। না? ঠিক করে কি বলেছে 200 ppm কি? সালফিউরিক অ্যাসিড। স্যার Sure. 2.04 10 to the power minus 6 molar স্যার। আমি কথা না আগে সবাইকে দিয়েছি 1 মিনিট সময় দিতে হবে। 1 মিনিট সময় শেষ। তাহলে কত ছিল বলো তো? 200। ঠিক তো? কি ছিল? ppm। ppm কোনটা বলো তো? সোডিয়াম কার্বনেট দিয়েছিলাম নাকি? সালফিউরিক অ্যাসিড দিছেন। স্যার সালফিউরিক অ্যাসিড। আহা, আচ্ছা সোডিয়াম কার্বনেট দিয়ে দেখে এবার কি হয়। তার মানে আমরা কি বলেছি বলতো? সেম ইকুইভ্যালেন্ট টু কি লিখবো? 200 কি লিখবো? মিলিগ্রাম, তাই তো? স্যার মিলিগ্রাম পার লিটার। পার লিটার, ঠিক আছে তো? জি স্যার। সমান আমি লিখলাম কত বলতো? 200 ইন্টু কত বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস 3। এবার কিন্তু গ্রাম পার লিটার, ঠিক তো? সমান কি লিখবো বলতো? 200 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলতো? মাইনাস 3 ভাগ হলো 106। কারণ এটা দিচ্ছি সোডিয়াম কার্বনেট, তখন এটা কি হবে বলতো? মোল পার লিটার, ঠিক তো? সমান কত হয়েছে না বলো? 1.88 into 10 to the power minus 3। 1.88 ইন্টু 10 টু দি পাওয়ার কত? মাইনাস কত? 3। এবার এম লেখা যায়। জি স্যার। মোল পার লিটার মানে মোলার। তার আমরা 200 ppm ঘনমাত্রার সালফুরিক সোডিয়াম কার্বনেট দ্রবণকে আমরা কিসে পরিণত করলাম? মোলার ঘনমাত্রা, ঠিক তো? তাহলে এইবার শোনো, মনোযোগ সহকারে শোনো। যদি আমরা কাকে দিই বলতো? যদি আমরা এভাবে নেওয়া হয় ঘনমাত্রা মোলার ppm ঘনমাত্রাকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করলেই মোলার ঘনমাত্রা পাওয়া যায়। কথা ঠিক? ইয়েস স্যার। জি স্যার। স্টার চিহ্ন দিয়ে লেখো, কত সহজ। দেখো তোমরা 1 সেকেন্ডে করবা হলে। লেখো বাম পাশে তারকা চিহ্ন দিয়ে যে কোনো উপাদানের ppm ঘনমাত্রাকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করে গুণফলকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই মোলার ঘনমাত্রা পাওয়া যায়। স্যার একটু বলেন। আর বলবো না, মানে এত সহজ করে ছাত্রদের শেখানো হয় না। যে কোনো ppm ঘনমাত্রাকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করে গুণফলকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই মোলার ঘনমাত্রা পাওয়া যায়, দ্রবণের মোলার ঘনমাত্রা পাওয়া যায়। তাহলে বুসরা শুধু লিখে রাখলাম ppm ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন, ঠিক তো? জি স্যার। এবার যদি কেউ না পারে তাহলে সেটা কার দোষ হবে? তার দোষ হবে, যে পারিনি। তার নিজের দোষ। কত সহজ ভাবে শিখালাম না? করতে হয়। জি স্যার। এই যে তুমি 15টা অঙ্ক পেরেছো না? জি স্যার। আজকে আমার অনেক উৎসাহ লেগেছে, তা কি জানো? আনন্দ জানো, মনের আনন্দ। স্যার শোনো, আমাদের ওখানে একটা লোক আছে বুঝছো, তার বাবা বুঝছো গরিব ছিল, কিন্তু বাবা চুরি করতো। ও বাবার কাছে চুরি বিদ্যা শিখেছে। তারপর ওর ছেলে মালয়েশিয়া গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক ধনী, বাড়িতে বিল্ডিং দিয়েছে, তারপর সে চুরি করে। তারপর ধরা পড়ে তাকে, আমি ওই দিন ছিলাম বাড়িতে বুঝছো, এই দুর্গাপূজার পরে সে চুরি করে ওই যে সবরিকলা বাড়িতে হয়, বড় এক কাজী সবরিকলা, সে চুরি করেছে, ধরা পড়েছে। এখন তাকে সে বলছে, তুই এখন চুরি করিস কেন? সে বলে, আমার ভালো লাগে, মানে চুরি না করলে আমার ভালো লাগে না।
সবাই আমরা হাসতে হাসতে, তোর তো কোনো অভাব নেই, তো চুরি করিস কেন? মানে চুরি করতে আমার ভালো লাগে, রাত্রে হলি নাকি তা চুরি করার জন্য নেশা লাগে, একটু চুরি করেছি, বুঝতে পারিস? এরকম না পড়ালে আমার খারাপ লাগে, পড়ালে আমার ভালো লাগে, বুঝছো? সেজন্যই পড়াই। কি বুঝতে পারিস? ইয়েস স্যার। স্যার আচ্ছা, লেখা হয়েছে সবাই? ইয়েস স্যার। তাহলে লেখো, যে কোনো পিপিএম ঘনমাত্রা দ্রবণকে আমরা মোলার ঘনমাত্রা দ্রবণে পরিবর্তন করতে অবশ্যই পারবো। অবশ্যই পারবো, বুঝতে পেরেছ? ইয়েস স্যার। যে কোনো পিপিএম ঘনমাত্রা দ্রবণকে অবশ্যই আমরা মোলার ঘনমাত্রা দ্রবণে পরিবর্তন করতে পারবো, ঠিক কিনা বলো? এই বুঝতে পারবা তো? জি স্যার, ইনশাল্লাহ বুঝছি স্যার, সমস্যা হবে না। ইমতিয়াজ, বুঝরা, ওদেরকে আমি পড়াইছি, বুঝছো? তোমরাও ছাত্রছাত্রী, প্রয়োজনে আমি 3 দিন সময় দেব, কিন্তু পারবে না তা তো হয় না, এগুলো ওদের পড়িয়েছি একবার। এবার শোনো, পিপিএম কে যদি 10⁻³ দ্বারা গুণ করি, আগে আসি +3 দ্বারা, পিপিএম কে যদি 1000 দ্বারা গুণ করি, তাহলে কি হয় জানো? পিপিবি হয়। পিপি কি? পিপিবি পার্টস পার বিলিয়ন। তাকে যদি আবার 1000 দ্বারা গুণ করি, পিপিটি। পার্টস পার ট্রিলিয়ন হয়, ঠিক তো? একটা হলো পিপিএম, বের করতে পারি পিপিএম, তাকে যদি 1000 দ্বারা গুণ করি পাবো কি বলতো? পিপিবি। তাহলে পিপিবি কে যদি 1000 দ্বারা গুণ করি পাবো আমরা পিপিটি, পার্টস পার ট্রিলিয়ন, ঠিক তো? ইয়েস স্যার। ঠিক কিনা বলো? জি স্যার ঠিক। ইয়েস স্যার, ঠিক। আমি একবার বলবো, কিন্তু সবাই শুনবা মনোযোগ দিয়ে। কোন নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণের মধ্যে যদি প্রতি মিলিলিটার দ্রবণের মধ্যে যদি মিলিগ্রাম পরিমাণ দ্রবের 1000 ভাগের 1 ভাগ পরিমাণ থাকে, যত মিলিগ্রাম দ্রব তার 1000 ভাগের 1 ভাগ পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, তখনই তাকে আমরা বলবো পিপিবি ঘনমাত্রা, ঠিক তো? জি স্যার। জি স্যার ঠিক। এক্স পিপিএম মানে এক্স মিলিগ্রাম পার লিটার, ঠিক তো? এই জি, এক্স পিপিএম মানে কি? এক্স মিলিগ্রাম পার লিটার, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এক্স মিলিগ্রাম পার লিটার কে তার 1000 ভাগের 1 ভাগ, তখন সে হবে কি বলতো? পিপিবি। ইয়েস স্যার। আর তাকে যদি আরো 1000 ভাগ করি, তাহলে 10⁶ কত হয়? ট্রিলিয়ন। 10⁶ মানে কি? 1000 না 10,000 না 1 লক্ষ না 10 লক্ষ? 10 লক্ষ। স্যার 10 লক্ষ। 10 লক্ষ, ঠিক তো? তাহলে পিপিএম ঘনমাত্রায় যত মিলিগ্রাম থাকবে তার 10 লক্ষ ভাগের 1 ভাগ যদি থাকে, তখন সে হবে পিপিটি ঘনমাত্রা। এইভাবে শিখবা, বইয়ের ভাষা না, বইয়ের ভাষা লিখবা। আনিকা, মনে থাকবে তো? এই ভূমিকা, জি স্যার। বাড়ি থেকে আজকে মার দিয়েছে? না স্যার। তাহলে বুঝতে পেরেছো পিপিটি কাকে বলে? জি স্যার। যত মিলিগ্রাম আছে তার 10 লক্ষ ভাগের 1 ভাগ থাকবে, তখনই সেই পরিমাণটা হলো পিপিটি ঘনমাত্রা, ঠিক তো? জি স্যার। কথাই বলে না। জি স্যার, বললাম তো। তাহলে পিপিএম ঘনমাত্রাকে যদি আমরা 10⁻³ দ্বারা গুণ করি পাবো আমরা পিপিবি, তাকে 10⁻³ দ্বারা গুণ করলে পিপিটি। তাহলে উল্টা করে পিপিটি কে যদি 1000 দ্বারা ভাগ করি পাবো কি আমরা? পিপিবি। তাকে 1000 দ্বারা ভাগ করলে পাবো কি বলতো? পিপিএম, ঠিক তো? ইয়েস জি স্যার। স্যার। আমরা তোমাদেরকে পিপিএম ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন শিখিয়েছি, ঠিক তো?
তার মানে আমরা পিপিবি এবং পিপিটি এই ঘনমাত্রা দ্রবণকে মোলার ঘনমাত্রা পরিবর্তন করতে পারবো। তাহলে বাম পাশে এবার লেখো পিপিটি কমা পিপিবি ও পিপিএম, পিপিটি পিপিবি ও পিপিএম ঘনমাত্রা দ্রবণকে মোলার ঘনমাত্রা দ্রবণে পরিবর্তন, মোলার ঘনমাত্রা দ্রবণে পরিবর্তন। সবাই পারবো? কথাই বলেন একটা, পারবো তো? স্যার পারবো স্যার। এবার তাহলে লেখো মোলার ঘনমাত্রাকে পিপিএম এ পরিবর্তন। কয় মিনিট? 5 মিনিটে পড়া। মোলার ঘনমাত্রা না পড়ালে আবার বুসরা কাটাকাটি করতো। নীরব তো কেঁদে দিয়েছিল। নীরব, জি স্যার। বাবার টিস্যু পেপার দিয়ে চোখটা মুছো। না স্যার, কাঁদি নাই স্যার। কাঁদছো তুমি, আমি টের পাচ্ছিলাম। নীরব শুধু কাঁদছিল। টিস্যু পেপার দিয়ে চোখটা মুছো। কোন কলেজে ভর্তি হয়েছো ভাই? স্যার রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল। তাও আমার কাছে পড়তে তোমাকে কে পাঠিয়েছিল? স্যার আরিফুল ইসলাম রিয়ান। সে কি ছাত্র? জি স্যার, ছাত্র স্যার, আপনার কাছে পড়ে তো স্যার। তোমাদের সাথে এখানে? হ্যাঁ স্যার। বন্ধুর কথা শুনে তুমি এখানে আসলে? জি স্যার। কোনো বান্ধবীর কথা শোনোনি তো? না স্যার। বান্ধবী আছে ভাই? না স্যার, নাই স্যার। একেবারে এই জন্য কি দুঃখ পাও মনে? না স্যার, থাকলে ঝামেলা স্যার। ঝামেলা কেন? না স্যার, এমনি স্যার। আচ্ছা ভালো। আচ্ছা এখন আপাতত কত মাস বলো তো? 24 মাস, প্রায় 25 মাস হতে পারে, বুঝছো? এর মধ্যে কোনো এদিক ওদিক কোনো তাকান্নু নেই, বুঝতে পেরেছো? অনেক ফুলের বাগানে অনেক গোলাপ ফুল ফুটবে, বুঝতে পেরেছো? জি স্যার। অনেক সুবাস ছড়াবে, কিন্তু নাকে আসবে। যেহেতু আমাদের পঞ্চেন্দ্রিয় সক্রিয় থাকে, ঘ্রাণ নেওয়া যাবে না, বুঝছো? এমনি দেখতে পারো কিন্তু ঘ্রাণ নেওয়া যাবে না 25 মাস পরে, ঠিক তো? নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে, ঠিক তো? জি স্যার। গুড। এবার ভালো করে শোনো, লেখো তাহলে মোলার ঘনমাত্রাকে পিপিএম এ পরিবর্তন। 1 মিনিটে শিখতে হবে ঘড়ি ধরে। মোলার ঘনমাত্রাকে পিপিএম এ পরিবর্তন। মোলার ঘনমাত্রাকে পিপিএম ঘনমাত্রায় পরিবর্তন। লিখেছো? জি স্যার। লেখো তাহলে এবার ভালো করে আগে শুনুন, আমি 1 মিনিট টাইম দিয়েছি। মোলার মানে তো মোল পার লিটার, তাই তো? জি স্যার। তাহলে মোলকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করি কি গুণ করি, তাহলে পাবো আমরা গ্রাম পার লিটার। তাকে যদি 1000 দ্বারা গুণ করি পাবো আমরা মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম ঘনমাত্রা। আবার বলি, মোলার ঘনমাত্রা মানে মোল পার লিটার, বড় হাতের এম মানে মোল পার লিটার। তাহলে মোল পার লিটারকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম পার লিটার পাওয়া যায়। তাকে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে মিলিগ্রাম পার লিটার পাওয়া যাবে। জি স্যার। ইয়েস স্যার। ঠিক কি না বলো? স্যার ঠিক। তাহলে কয় মিনিট লাগছে? 30 সেকেন্ড লাগছে। লেখো তাহলে বাম পাশে আমার মতো করে লিখবা। লেখো মোলার ঘনমাত্রা সমান, মোলার ঘনমাত্রা সমান মোল পার লিটার। মোল পার লিটার লিখেছ? এবার দাঁড়িয়ে দিয়ে লেখো মোল পার লিটার ঘনমাত্রাকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম পার লিটার পাওয়া যায়।
আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম পার লিটার পাওয়া যায়? লিখেছ? লেখো এই গ্রাম পার লিটারের সংখ্যা মানকে 1000 দ্বারা গুণ বা 10⁻³ দ্বারা গুণ করলে মিলিগ্রাম পার লিটার পাওয়া যায়। তারপর লেখো মিলিগ্রাম পার লিটারের সংখ্যা মানি ppm ঘনমাত্রা। মিলিগ্রাম পার লিটারের সংখ্যা মানি দ্রবণের ppm ঘনমাত্রা। জি স্যার লিখেছি। তাহলে লেখো এবার 1.5 মোলার সালফিউরিক অ্যাসিড সমান লেখো 1.5 মোল পার লিটার সালফিউরিক অ্যাসিড। স্যার সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা একটু আরেকবার বলেন। বললাম তো 1.5 মোলার সালফিউরিক অ্যাসিড সমান 1.5 মোল পার লিটার সালফিউরিক অ্যাসিড। 1.5 মোলার সালফিউরিক অ্যাসিড। লিখেছ? সমান কি লিখবো? So 1.5 into 98 গ্রাম পার লিটার সালফিউরিক অ্যাসিড। লেখা হয়েছে? জি স্যার। নিজেরা করো তাহলে। স্যার 147 ppm। লিখছো? কত বলেছিলাম বলো তো? 1.5 এত মোলার সমান কি লিখবো? 1.5 কি লিখবো বলো তো? মোল পার লিটার, ঠিক তো? H2SO4, ঠিক কি না বলো? জি স্যার। সমান সমান কি লিখবো? 1.5 ইন্টু আণবিক ভর কত? 98, ওটা হলো গ্রাম পার লিটার সমান কি লিখবো? 1.5 ইন্টু 90 কত বলতো? 8 ইন্টু কত বলতো? 1000। এইবার লিখবো কি বলতো? মিলিগ্রাম পার লিটার গুণফল নায়েব বলো কত হয়েছে? 1.5 ইন্টু 98 ভাগ 1000। এতক্ষণ লাগবে কেন? 147 তিনটা জিরো স্যার। 147 into 10 to the power 3। 7 ইন্টু 10 to the power 3। জি স্যার। স্যার টিপি। তাহলে এত ppm মিলিগ্রাম পার লিটার, তাই তো? জি স্যার। সমান লিখবো 147 তারপরে 3টে শূন্য, ঠিক তো? এত ppm, ঠিক তো? জি স্যার। ঠিক কিনা বলো? জি জি স্যার। স্যার ঠিক। তো কঠিন কি হলো? এখন পারবা তো? জি স্যার। না পারবা না? অবশ্যই পারবো স্যার। তুমি তো পারবা, বাকি এই নীরব পারবা তো? জি স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। তুমি কিন্তু এখনো চিন্তা করো না যে স্যারের কাছে পড়ি আমি এখনো, বুঝছো? এখনো বন্ধুকে দিয়ে বলো যে এই বন্ধু তুই কি করছিস আমাকে, আর তো খালি শয়তানি করে, বুঝছো? না স্যার। জি স্যার। আমি কিন্তু অনেক দুষ্টমি করি নীরব। জি স্যার সমস্যা নাই এটা। একদিন কিন্তু উদাহরণ দিয়ে পচিয়ে দেব। ঠিক আছে স্যার। রাজি আছো? স্যার আমি রাজি স্যার। আচ্ছা আমারও ভালো। পছন্দ করেন স্যার। তাহলে আমার কাছে শোনো, যে কোনো মোলার ঘনমাত্রাকে আমরা ppm ঘনমাত্রা প্রকাশ করতে পারবো, ঠিক কিনা বলো? জি স্যার। লেখো তো 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে 0.5 মোলার মানে সেমি মোলার, সেমি মানে তো বোঝো m/2, 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে ppm ঘনমাত্রা পরিবর্তন করো। 5.3 into 10 to the power 4। 53 into 10 to the power 3 স্যার।
স্যার আপনার মাইক মিউট হয়ে গেছে স্যার। হ্যাঁ? স্যার আমার মাইক মিউট কেন? মিউট না তো। ও না না স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ। আরে লাইভের মাথা তাহলে আমরা এই প্রসঙ্গ শেষ, তাই তো? সবাই আমরা মোলার হোক পিপিএম হোক এর পারস্পরিক পরিবর্তন পারবো, ঠিক তো? Yes, sir. জি স্যার। দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বড় একটা জায়গা সেই নিয়ে সারা ক্লাসে 2-3 ক্লাস পড়াবে, বলবা স্যার আমাদের 1 মিনিট করে শিখা দিয়েছিলেন এইভাবে, এবং ক্লাসে দাঁড়িয়ে বলো স্যার দেখেন তো এইভাবে শিখলে কেমন হয়, এখানে কোনো ভুল পদ্ধতি আছে কি না। বাস, তাহলে অন্তত পক্ষে স্যার জেনে স্যার ছাত্রকে শেখাতে পারবে। আমি তোমাদের শিখিয়ে দিলাম, আমার ছাত্র যখন শিক্ষক হয়ে আসবে তখন আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে করে আজিমপুরে চলে গেছি, কিন্তু তোমরা তো পড়াবে, সেটাই বড় সার্থকতা যে আমি ভালো করে শিখে দিলাম, আমার ছাত্ররা যখন শিক্ষক হবে তারা এটা ভালো করে শেখা দেবে ছাত্রদেরকে। শিওর? তাহলে যে কোনো পিপিএম ঘনমাত্রা, পিপিটি, পিবিবি এই ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পারবো, আবার মোলার ঘনমাত্রাকেও পিপিবি এবং পিপিটি ঘনমাত্রায় পরিবর্তন করতে পারবো, ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার। তোমাদের শিখেছিলাম শতকরা পরিমাণকে মোলার ঘনমাত্রা পরিবর্তন শিখেছিলাম। জি স্যার, শিখিয়েছিলেন। লাইন দাও তো, শতকরা ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন। শতকরা ঘনমাত্রাকে কি বলো তো? ঘনমাত্রা মোলার ঘনমাত্রা পরিবর্তন। শতকরা ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন, ঠিক কিনা বলো? কি পারবো? আর এটা তো গতকালই শিখাইছি, তোমাদের শিখাইছি না? জি স্যার, পারবো। হ্যাঁ জি স্যার, পারবো। 5% W/V আর W/W দুটোই আছে, কিন্তু একটা আছে শতকরা W/W আর একটা আছে শতকরা W/V। W/W দ্রবণের ঘনত্ব জানতে হয়, জানো তো? জি স্যার। W/W এর ক্ষেত্রে কি? তাহলে এবার রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, শতকরা ব্র্যাকেটে W/W, শতকরা W/W পরিমাণকে মোলার ঘনমাত্রা পরিবর্তন। শতকরা W/W ঘনমাত্রাকে, বুঝছো? কি করবো বলো তো? ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রা পরিবর্তন। স্যার আপনি রাইটিং প্যাড দিয়ে লিখতেছেন তাই না? আমি ইচ্ছা করে এটা দেখছি আমি পারি কিনা, প্র্যাকটিস করছি, বুঝছো? না স্যার হইতেছে স্যার। হ্যাঁ হইতেছে স্যার। আচ্ছা, আমি একটু দেখলাম, এমনি প্রক্রিয়া জানি কতটুকু পারি আর কি। মোলার ভালোই হবে স্যার, আপনি এটাতে লিখলে স্যার একদম সব ক্লিয়ার হয় স্যার। বললাম তো আরো সুন্দর জি হবে। স্যার, মাঝে মাঝে বোর্ডে দেখা যায় না। বড় স্ক্রিন বোর্ড থাকবে দিয়া, 1 তারিখ থেকে এখানে সব সুন্দর করে বাইরে গ্রাউন্ড এনে, ব্যাকগ্রাউন্ড স্ক্রিন এনে, তারপরে একটা ওই ক্যামেরা এনে, বুঝছো? সবসময় যেটা পড়াবো এই সব লেখা ওখানে চলে যাবে স্ক্রিনে। নতুন আঙ্গিকে নতুন, আমি তো আমার মেয়ের সাথে ওদের তো পড়ায়, বুঝছো? নায়েব, জি স্যার। আমার ছেলের আর একটা পাবলিকেশন হয়েছে, বুঝছো? ইউরোপিয়ান জার্নালের এবারও প্রথম পেজে আসছে। তোমরা ওর জন্য সবাই দোয়া করো, যেন বাঙালি জাতির গর্ব হয়ে আসতে পারে, বুঝছো? জি স্যার যেন অবশ্যই। আমি গর্ব করে বলতে পারি যে বাঙালি জাতির গর্ব যেন হয় ও। তোমাদের পেনরজের সাথে ছবি দেখিয়েছিলাম না? জি স্যার। হ্যাঁ। ওরা 4 জনের পেনরজ, ওরা বাস্কেটবল খেলছে। পেনরজের বয়স কত দেখেছো? জি স্যার অনেক বয়স্ক। বাস্কেটবল খেলছেন কালকে, ওটা আবার ভিডিও করে পাঠিয়েছে, কিন্তু এটা দেওয়া যাচ্ছে না কাউকে, বুঝছো? আমরা দেখতে পারছি কিন্তু শেয়ার করতে পারছি না। কি দুষ্ট, বুঝছো?
ও কি করে রেখেছে জানি না, ওটা ওদের এক রেফারি তুলে সে আবার ওদের দিয়েছে কজনকে, ও আবার ওর মাকে দিয়েছে। ও মা আবার আমাকে দেখিয়েছে, দেখো তোমার ছেলে স্যারের সাথে খেলছে বাস্কেটবল। আমি যে বাইরে তো শিক্ষক ছাত্র তো বন্ধু, বাইরে শিক্ষক আর ছাত্র একদম বন্ধু, বুঝছো? তোমাদের যেভাবে ক্লাস নেই মিনময়কে, তোমাদেরও সেভাবে নেবো, বুঝছো? একটু অপেক্ষা করো। তাহলে মোলার ঘনমাত্রাকে আমরা শতকরা পরিমাণকে মোলার ঘনমাত্রা পরিবর্তন করতে পারবো? জি স্যার পারবো। সবাই পারবো? জি স্যার। এক্ষেত্রে কিন্তু দ্রবণের ঘনত্ব জানতে হয়, ঠিক কিনা বলো? Yes, sir. ঠিক তো? Yes, sir. ঠিক। জি স্যার। কেন ঘনত্ব জানার প্রয়োজন হয়? কারণ সি ইকুয়াল টু ফর্মুলা কি বলতো, 1000 ইন্টু ডাব্লু ভাগ কত বলতো, এমভি, ঠিক কিনা বলো? তাহলে এই ভিটা তো আয়তন, ভিটা কি আয়তন। তাহলে আমি যদি তোমাদের বলতাম এখানে 5% শতকরা পরিমাণটা কি বলতো, 5% ডাব্লু বাই ডাব্লু, কোনটা বলতো? সোডিয়াম কার্বনেট, Na2CO3, সোডিয়াম কার্বনেট দ্রবণ। তাহলে তার মোলার ঘনমাত্রা বের করতে পারবো? যদি তার ঘনত্ব বলে দিই কত, 1 মনে করো 08 গ্রাম পার মিলিলিটার ঘনত্বের, বুঝছো? পারবো কিনা বলো? জি স্যার পারবো। কারণ 100তে থাকে কত বলতো, 5। নাইব 100তে কত থাকে? 5 গ্রাম। 5 গ্রাম। 100 গ্রামে 5 গ্রাম। জি স্যার। তাহলে 100 গ্রামকে যদি 1.08 দ্বারা গুণ করি তাহলে কি হবে? মিলিলিটার। জি স্যার, হ্যাঁ আয়তন। ওই গ্রাম আর গ্রাম পার মিলিলিটার, গ্রাম চলে গেল, কত থাকবে? মিলিলিটার, ঠিক তো? জি স্যার। তাহলে আমি বলবো প্রকৃত অর্থে 100 ভাগ কত বলতো, 1.08 এত মিলিলিটার দ্রবণে, তাই তো? দ্রবণে সোডিয়াম কার্বনেট Na2CO3 কত গ্রাম বলতো? 5 গ্রাম, ঠিক কিনা? জি স্যার। তাহলে এই ভাগফল যত আসবে সেটি তো আমাদের এই ভি। জি স্যার। ভাগফল যত আসবে সেটিতেই ভি, এখানকার ভি তো ওখানকার ভাগফলটি, ঠিক কিনা বলো? জি স্যার ঠিক। তাহলে আমি বলবো এখানে 1000 ইন্টু ডাব্লু তো 5 ভাগ কত বলতো, এম কত বলতো, 106, আর ভি কত? এইটা ভি কত? তার মানে 1.0808, আর উপরে কত বলতো, 100, ঠিক তো? জি স্যার। এখন যা আসবে অত মোলার, ঠিক? জি স্যার। তাহলে শতকরা পরিমাণকে আমরা মোলার ঘনমাত্রা পরিবর্তন করতে পারবো তো? জি স্যার পারবো। বুঝতে পারোনি কে বলো? সবাই বুঝছো? আমি কিন্তু বুঝতে পারবো। কে বুঝতে পারোনি বলো? ইমতিয়াজ স্যার। কি বুঝতে পারোনি বলো? স্যার ওই যে মোলার ওই যে ঘনত্ব যে আপনি গুণ করলেন ওইটা। আমি বুঝছি। আমরা জানি ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। 100 গ্রামে থেকে 5 গ্রাম, 100 গ্রাম ভর আর তার ঘনত্ব 1.08, 100 কে 1.08 দ্বারা ভাগ করলে আয়তন পেয়ে যাব। অত আয়তনে থেকে 5 গ্রাম, অতএব 1000 এ কত? আমরা তো আয়তন আসছে হবে, কারণ 1000 ইন্টু ডাব্লু ভাগ কত, এমভি। বিটা কিসে আসবে? আয়তন। বিটা তো ভরে না, তাই আমরা 100 কে 1.08 দ্বারা ভাগ করে দ্রবণের ভরকে আয়তনে পরিবর্তন করে নেওয়া হলো। তাহলে যে কোন আর যদি ওটা বলি, ওটা তো সোজা, কত পার্সেন্ট মনে করো তো?
এটা যদি আমি বলতাম 5%, কতটুকু বলো তো, W/V, তার মানে কি 100 থেকে কত 5, তাহলে এখানে সি মোলার ঘনমাত্রা যদি বলতাম, তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু কত বলো তো 1000 ইন্টু ডাব্লু ভাগ কত বলো তো এমভি, কত বলো তো এমভি, তার মানে মানটা কত আসে বলো তো 1000 ইন্টু ডাব্লু মানে কত বলো তো 5, আর এম কত আছে বলো তো 106, আর ভি কত বলো তো এম হলো 106, আর ভি কত বলো তো 100। এখান থেকে আমরা করে ফেলবো মোলার ঘনমাত্রা কত হয়, মাত্রা আসবে আমাদের এত মোলার, মোলার মানে মোল পার লিটার, কত হয়েছে বলো, অত মোল পার লিটার। এই নীরব বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। শিওর? জি স্যার, শিওর স্যার। স্যার 0.5। যা আসবে তাই, যদি না ভুল বলেছে 0.5 মোল পার লিটার। আরো কিছু আসবে না, কারণ উপরে তো 106 ভাগ, একটু কম। 0.47। যাই হোক আর কি কিছু আসবে আর কি। তাহলে আমরা পারবো তো? জি স্যার, পারবো স্যার। কথাই কথাই বলে না। তাহলে এইবার বুশরা বলবে, তোমরা নতুনদের একজন বলবে, যদি শতকরা পরিমাণ থেকে 5% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণের ppm ঘনমাত্রা কত বের করতে পারবো? শতকরা পরিমাণ থেকে মোলার ঘনমাত্রা করব, তারপরে মোলার ঘনমাত্রাকে ppm ঘনমাত্রা পরিবর্তন করব, ঠিক কি না বলো? আবার বলি, শতকরা পরিমাণকে আমরা মোলার ঘনমাত্রা পরিবর্তন করব, তারপরে মোলার ঘনমাত্রাকে আমরা কি করব বলো তো ppm ঘনমাত্রায় পরিবর্তন করব। ইয়েস স্যার। জি স্যার। সময় ঠিক কিনা বলো? জি স্যার। সবাই পারবে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে লেখো, বাম পাশে লেখো, শতকরা পরিমাণকে, শেষ ভাই এক পাশ সহ বললাম না, লাঞ্চের আগে হয়ে যাবে, ছবি টবি সহ একদম। হ্যাঁ আচ্ছা, আমি এনে দেব, অসুবিধে নেই। এখন যদি ভাই হামশের, যদি আপনি জৈব ধরেন, সবচেয়ে আমার জন্য বেস্ট হয়, কারণ আপনি থাকবেন না দুদিন, আমি প্রুফ দেখে দেব। হ্যালো, লিখেছো তোমরা? শতকরা পরিমাণকে ppm ঘনমাত্রা পরিবর্তন, তার মানে মোলার হয়ে গেছে। স্যার। কথা বলো না তোমরা, কাজে পড়াচ্ছি। ইয়েস স্যার। ইয়েস স্যার। হাফসা আছো? আছি স্যার। পারবা তো না পারবা না? পারবো স্যার। দ্বিতীয় বর্ষে আছে, তৃতীয় চ্যাপ্টারে না নেই? আছি স্যার। সেখানে আবার পড়াতে হবে? না স্যার। দেখো তো ওগুলো সবগুলো বই তো তোমার কাছে আছে, এই যে দেখো আমি দ্বিতীয় বর্ষের ওই বই নিয়ে বসছি এখানে, এখানকার সব পারবা আশা করি এতটুকুন পড়াতেই। কেন ওখানে 1 মাস আলাদা পড়বো আবার? জি স্যার। আশা করি তো পড়তে হবে না, তাই তো? হ্যাঁ স্যার, করতে হবে না। না আবার পড়তে হবে? করতে হবে না স্যার, পারবো। গুড, পারবো অবশ্যই। তাহলে আমরা শতকরা পরিমাণকে ppm এ নেওয়া মানে কি মোলারে হয়ে গেছে, শতকরা থেকে মোলার, মোলার থেকে ppm। তাহলে এবার যদি বলি ppm ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ করতে পারবো? জি স্যার, প্রথমে ppm থেকে মোলারে নিব, তারপর ওখান থেকে শতকরা। আর লাগবে না, যে ppm থেকে মোলারে বলছে সে এমনিতেই পারবে। যে ppm থেকে মোলারে বলেছে মোল পার লিটার, তাকে আণবিক ভর দ্বারা গুণ করলেই তো গ্রাম পার লিটার হয়ে যায়। আণবিক ভর দ্বারা গুণ করলে কি হয়ে যায়? গ্রাম পার
লিটার, তাহলে প্রতি লিটারে যা থাকবে 100-তে তার 10 ভাগের 1 ভাগ থাকবে। জি স্যার। মোলার মানে তো মোল পার লিটার, ঠিক কিনা বলো নায়েব? ইয়েস স্যার। জি স্যার। নায়েব ঝিমায় গেলে কেন? না স্যার, ওই যে মাইক্রোফোনটা স্যার সমস্যা স্যার, অন করতে অফ করতে। মোলার মানে তো মোল পার লিটার, ওখানে কিন্তু ছাত্র ভুল করে, শতকরা 80 ভাগ। মোলার মানে তো মোল পার লিটার। জি স্যার। সে ওখানে শতকরা লিখে দিচ্ছে, তাহলে হবে না, তাকে 10 দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা? 10 দ্বারা, কারণ আমার তো মোল পার লিটারকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম পার লিটার হলো, কিন্তু আমি তো গ্রাম পার লিটার চাইনি, আমি চেয়েছি গ্রাম পার 100 মিলিলিটার। গ্রাম পার 100 মিলিলিটার। 100 মিলিলিটার, প্রতি 100 মিলিলিটারে কতটুকু আছে শতকরা। ওখানে গিয়ে সব করেছে, শেষে গিয়ে ভুল করে। ভুল তো ভুলই, ভুল হলে তার আমি নম্বর দিতে পারি না। তাহলে আমাদের মাঝখানে একটু ছিল, যেটা তোমাদের দ্বিতীয় বর্ষের 3য় অধ্যায়, এই সম্পর্কে বড় একটি আলোচনা আছে। আশা করি সে আলোচনা তোমাদের করতে বলার কোনো প্রয়োজন পড়বে না। যখন 3য় অধ্যায় পড়াবো, শুধু জারণ বিজারণ, এই অম্লমিতি ক্ষারমিতি আমাদের এখানে শেষ হয়ে যাবে। যা পড়াবো তার ভিতরেই শেষ হয়ে যাবে। আমরা বলেছিলাম 3টে জিনিস বাকি আছে, তার একটা হলো দ্রবণের পারস্পরিক পরিবর্তন। তাহলে আজকে যেটা আমরা পড়লাম, এই টপিকস এর উপরে নাম লেখো, বিভিন্ন ঘনমাত্রার দ্রবণের পারস্পরিক পরিবর্তন। বিভিন্ন ঘনমাত্রার দ্রবণের পারস্পরিক পরিবর্তন। ব্যবহারিক ক্ষেত্রে যে দ্রবণগুলি ব্যবহার করি, মূলত আমরা সেই ঘনমাত্রা নিয়ে আলোচনা করেছি। আবার বলি, ব্যবহারিক ক্ষেত্রে আমরা যে দ্রবণগুলি নিয়ে আলোচনা করি, মূলত আমরা এই দ্রবণ নিয়ে আলোচনা করেছি। কিন্তু ব্যবহারিক ছাড়াও আরো কিছু আছে, যেগুলো ব্যবহারিক ক্ষেত্রে কম ব্যবহার করা হয় বর্তমান যুগে, কিন্তু আগে থেকে ব্যবহার করা হতো, অনেক সময়কে ব্যবহার করা হতো। অতএব সেটা আমাদের জানা প্রয়োজন। সেই রূপ একটি দ্রবণ হলো নরমাল দ্রবণ। লেখো নরমাল দ্রবণ, ব্র্যাকেটে বড় হাতের এন। সবাই লেখো, এটা আমরা আগে পড়েছিলাম একটু। নরমাল দ্রবণ, ব্র্যাকেটে বড় হাতের এন। নরমাল দ্রবণ, ব্র্যাকেটে বড় হাতের একটা এন। নরমাল দ্রবণ, ব্র্যাকেটে বড় হাতের একটা এন, লিখেছো? জি স্যার। লেখো 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণের মধ্যে, আগেই সংজ্ঞাটা লেখো, 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণের মধ্যে উপাদানের তুল্য ভর পরিমাণ, উপাদানের তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে, উপাদানের তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে, উপাদানের তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা 1 নরমাল। উপাদানের তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা 1 নরমাল। উপাদানের তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা কত বলো তো? 1 নরমাল। লিখেছ? এবার বাম পাশে লেখো তুল্য ভর, মূল টপিকস তুল্য ভর, হেডলাইন দাও। লিখেছ তুল্য ভর? রাফি, তুল্য ভর হলো মূল টপিকস, মূল টপিকস হলো তুল্য ভর। লিখেছ তুল্য ভর?
জি স্যার স্যার একটু ভালো করে শোনো। তুল্যবর্ত মৌলের হতে পারে, যৌগের হতে পারে, মূলকের হতে পারে। যৌগ বলতে আমরা অ্যাসিড, কার, লবণ তিনটেকেই বুঝাবো। আবার বলি মৌল বলতে তো 118টি মৌল, তার হতে পারে। মূলকের হতে পারে বিভিন্ন যেহেতু যৌগ মূলক আছে তার হতে পারে। আর কার হতে পারে? যৌগ। যৌগ বলতে আমরা অ্যাসিডকে বুঝবো, ক্ষারকে বুঝবো, লবণকে বুঝবো। স্যার। ঠিক তো? জি স্যার। লেখো তাহলে এবার মৌলের তুল্য ভর। একটু তাড়াতাড়ি, এগুলো আমি পড়িয়েছি। মৌলের তুল্য ভর। জি স্যার বলেন। শোনো ভালো করে, আগে শুনবা, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই পড়ার ব্যাপারে। আমি তো 2 মিনিটে শেখাতে পারি, 1 মিনিট 2 মিনিটও না, কিন্তু এমন করে শিখবো যেন ভুলে না যায়, বুঝছো? প্রত্যয় জি স্যার। শিখবো এমন করে যাতে ভুলে না যায়, নিজের ভিতরে রপ্ত করবো। ভুলবো কেন? ভুলার কোনো কারণ নেই, বুঝতে পেরেছ? একটু মনোযোগ আগে শুনে নেও তাহলে। মৌলের তুল্য ভর, ওই মৌলের যত ভাগ ভরের সাথে 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিন যুক্ত হয়, অথবা ওই মৌলের যত ভাগ ভর কোন যৌগ থেকে 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনকে অপসারিত করে, ওই পরিমাণ ভরকে আমরা বলবো ওই মৌলের তুল্য ভর। ওই পরিমাণ ভরকে আমরা কি বলবো? ওই মৌলের কি? তুল্য ভর। আবার বলি ভালো করে শোনো, লেখো একটি মৌলের যত ভাগ ভরের সাথে 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিন যুক্ত হয়। 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিন যুক্ত হয়, অথবা ওই মৌলের যত ভাগ ভরের সাথে, অথবা ওই মৌলের যত ভাগ ভরের সাথে, ওই মৌলের যত ভাগ ভরের সাথে লিখেছ 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 কি বলেছি? প্রথমটা যুক্ত হয়। প্রথমটা কি বলেছি? যুক্ত হয়। জি স্যার, যুক্ত হয়। অথবা ওই মৌলের যত ভাগ ভর, এইটা পরে বাড়বে, অথবা ওই মৌলের যত ভাগ ভর কোন যৌগ থেকে, ওই মৌলের যত ভাগ ভর কোন যৌগ থেকে 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনকে অপসারিত করে থাকে। 35.5 ভাগ ভরের ক্লোরিনকে কি বলতো? অপসারিত করে থাকে। ওই পরিমাণ ভরকে ওই যৌগের তুল্যভর বলা হয়, সরি ওই মৌলের তুল্যভর বলা হয়। ওই পরিমাণ ভরকে ওই মৌলের তুল্যভর বলা হয়। আবার বলি কথাটা শোনো, ওই মৌলের যত ভাগ ভরের সাথে, ভালো করে শোনো, 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিন যুক্ত হয়, অথবা ওই মৌলের যত ভাগ ভর কোন যৌগ থেকে 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনকে কি বলতো? অপসারিত করতে পারে, ওই পরিমাণ ভরকে আমরা কি বলবো? ওই যৌগের, ওই মৌলের কি বলতো? তুল্য ভর। ওই পরিমাণ ভরকে আমরা বলবো ওই মৌলের কি বলতো? তুল্য ভর। ঠিক কি না বলো?
জি স্যার ঠিক। সবাই বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। গুড। তাহলে এইবার লেখো বাম পাশে, কাটটানো বলো, ম্যাগনেসিয়াম লেখো। ম্যাগনেসিয়ামের তুল্য ভর 12 বলতে কি বুঝো? ম্যাগনেসিয়ামের তুল্য ভর 12 বলতে কি বুঝো? তোমরা খালি চলে যাচ্ছ কেন? একটু পর পর 2-3 জন করে। ম্যাগনেসিয়ামের তুল্য ভর 12 বলতে কি বুঝো? এবার তো আমি আরেকটা টপিকস, মূল টপিকস পড়াবো, খালি যদি চলে যাও তাহলে পড়াবো কি? ম্যাগনেসিয়ামের তুল্য ভর 12 বলতে কি বুঝো? লিখেছো? Yes, sir. লেখো ম্যাগনেসিয়ামের তুল্য ভর 12 বলতে বুঝি। ম্যাগনেসিয়ামের তুল্য ভর 12 বলতে বুঝি 12 ভাগ বরে ম্যাগনেসিয়ামের সাথে 8 ভাগ বরের অক্সিজেন বা 35.5 ভাগ বরের ক্লোরিন যুক্ত হয়। হাইড্রোজেন যুক্ত হয় না। ম্যাগনেসিয়াম তড়িৎ ধনাত্মক মৌল, তাই তার সাথে অক্সিজেন আর ক্লোরিন যুক্ত হবে। তাই 12 ভাগ বরে ম্যাগনেসিয়ামের সাথে 8 ভাগ বরের অক্সিজেন বা 35.5 ভাগ বরে ক্লোরিন যুক্ত হয়। অথবা 12 ভাগ বরের ম্যাগনেসিয়াম কোন যৌগ থেকে 1 ভাগ বরের হাইড্রোজেনকে অপসারিত করে থাকে। 12 ভাগ বরের ম্যাগনেসিয়াম কোন যৌগ থেকে 1 ভাগ বরের হাইড্রোজেনকে কি বলতো? অপসারিত করে থাকে। সবাই কি বুঝছো? সবাই বুঝছো? জি স্যার। তাহলে যুক্ত হবে কার সাথে বলতো? অক্সিজেন বা ক্লোরিন, যেহেতু ম্যাগনেসিয়াম তড়িৎ ধনাত্মক মৌল। অপসারিত করবে কাকে বলতো? অপসারিত করবে আমাদের হাইড্রোজেনকে, কারণ ম্যাগনেসিয়াম ধাতু তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে যে আমরা এই বিক্রিয়াটা বলি, দেখো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন O2, তাহলে তারা বিক্রিয়া করে উৎপন্ন করবে কি বলতো? ম্যাগনেসিয়াম। 8 ভাগ বরের ও লিখবো নাকি O2 লিখবো? 8 ভাগ বরের অক্সিজেন লিখবা, O2 দরকার নাই, আমরা বলবো অক্সিজেন। কর্ণ এখানে দেখো অক্সিজেনের ভর কত বলতো? 32। 32 ভাগ বরের অক্সিজেন যুক্ত কার সাথে? 48 ভাগ বরের ম্যাগনেসিয়ামের সাথে। 24 গুণ 2, ঠিক তো? তাহলে 32 ভাগ অক্সিজেন যুক্ত 48 ভাগ। অতএব 8 ভাগ অক্সিজেন যুক্ত কত ভাগ ম্যাগনেসিয়ামের সাথে? বের করতে পারবে এখান থেকে? জি স্যার। বা এখানেও তুমি দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, সেখানে অক্সিজেন হলো 16 আর ম্যাগনেসিয়াম হলো 24। 16 ভাগ বরের অক্সিজেন যুক্ত হয় 24 ভাগ বরের ম্যাগনেসিয়ামের সাথে। অতএব 8 ভাগ বরের অক্সিজেন যুক্ত হয় 12 ভাগ বরের ম্যাগনেসিয়ামের সাথে। ঠিক কিনা বলো? এবার যদি আমি এরকম বলতাম ম্যাগনেসিয়াম প্লাস 2HCl, 2 কি বলতো? HCl। তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলতো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কি উৎপন্ন করবে বলতো? হাইড্রোজেন। তাহলে আমরা বলবো 2 ভাগ বরের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অথবা 24 ভাগ বরের ম্যাগনেসিয়াম। অতএব 1 ভাগ বরের হাইড্রোজেন অপসারিত হয় 12 ভাগ বরের ম্যাগনেসিয়াম দ্বারা। 1 ভাগ বরের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় 12 ভাগ বরের ম্যাগনেসিয়াম দ্বারা। ঠিক কিনা বলো? আবার এখানে দেখো 71 ভাগ বরে ক্লোরিন, ক্লোরিন তো 71, সে যুক্ত কার সাথে বলতো? 24 গ্রাম ভরে ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে 35.5 ভাগ ভরে ক্লোরিন যুক্ত হবে 12 ভাগ ভরে ম্যাগনেসিয়ামের সাথে। এটাকে যদি আমি বলতাম 35 পয়েন্ট কত বলতো? 5, তাহলে এটা হতো কত বলতো? ঠিক তার অর্ধেক 12। তাহলে আমরা ম্যাগনেসিয়ামের তুল্য ভর কত বলবো বলতো? 12। ঠিক কিনা বলো? জি স্যার। তাহলে ম্যাগনেসিয়ামের তুল্য ভর কি বলবো? 12। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে যে কোনো মৌলের তুল্য ভর কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো?
এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এখানে হাইড্রোজেনকে অপসারিত করেছে। যে কোনো ভাবে ধরি, তাহলে আমরা ম্যাগনেসিয়ামের তুল্যভর 12 বলতে কি বুঝতে পারবো? তো যদি বলতাম অক্সিজেনের তুল্যভর 8 বলতে কি বুঝতে পারবো? 8 ভাগ ভরের অক্সিজেনের সাথে যুক্ত কত ভাগ ভরের হাইড্রোজেন বলো তো? 1 ভাগ ভরের হাইড্রোজেন, ঠিক কিনা বলো? জি স্যার। আমরা যদি বিক্রিয়া করতাম এভাবে, হাইড্রোজেন H2 প্লাস আমাদের O2, তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করতো? 2H2O। তাহলে এখানে অক্সিজেন কত বলতো? 32। তারা যুক্ত হয় কার সাথে বলতো? 4 ভাগের সাথে। তাহলে 1 ভাগ যুক্ত হবে কার সাথে? 8 ভাগ, অথবা 8 ভাগ অক্সিজেন যুক্ত 1 ভাগ হাইড্রোজেনের সাথে। তাই তার তুল্যভর কত বলতো? 8, ঠিক তো? এবার এখানে একটা তারকা চিহ্ন দিয়ে লেখো, যার তুল্য পরিমাণ উপাদানের সাথে অপর একটি মৌলের তুল্য পরিমাণ উপাদান যুক্ত হয়। আবার বলি, তুল্য পরিমাণ উপাদানের সাথে বা তুল্য ভরের উপাদানের সাথে, যাই লেখো, তুল্য ভরের কার সাথে বলতো? উপাদানের সাথে, তুল্য ভরের উপাদানের সাথে, তুল্য ভরের উপাদানের সাথে তুল্য ভরের অপর একটি উপাদান যুক্ত হয়, অথবা তুল্য ভরের উপাদানকে যৌগ থেকে প্রতিস্থাপিত করে থাকে। তাহলে একটা মৌলের তুল্যভরের সাথে আর একটা মৌলের তুল্যভর যুক্ত হবে। তাহলে যদি আমি এখানে বলতাম, একটু দেখো, কাকে বলবো? সোডিয়াম ক্লোরাইড। ক্লোরিনের তুল্যভর কত বলতো? 35 পয়েন্ট কত বলতো? 5। 35.5 ভাগ ভরে ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়েছে 23 ভাগ। সোডিয়ামের তুল্যভর কত? 23। এবার ফেরাস ক্লোরাইড FeCl2 71 ভাগ পরে ক্লোরিন যুক্ত হয়েছে কার সাথে? 55 পয়েন্ট কত বলতো? 85। এত ভাগ ভরে ম্যাগনেসিয়ামের সাথে, ঠিক কি না বলো? ঠিক। জি স্যার। 27.9 ভাগ তুল্যভর স্যার। তো 27.9 হবে না স্যার তুল্যভর ফেরামের? ভাগ করলে যা আসবে তাই। জি স্যার, এটাই আসবে। সবাই বুঝছো? এবার এদিকে দেখাও, না বলো ফেরিকুলার FeCl3, সেখানে আয়রনের তুল্যভর কত বলো? তাড়াতাড়ি না, ক্যালকুলেটর আছে? জি স্যার, 1 সেকেন্ড স্যার। Ferrous 55 স্যার, 55.88 divided by 55 স্যার 18.6। 18 পয়েন্ট, কারণ 55.85 কে 3 দ্বারা ভাগ। কত দ্বারা ভাগ? 3 দ্বারা। তাহলে ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রনের যে তুল্যভর আর ফেরিক ক্লোরাইডে আয়রনের তুল্যভর কি এক? না স্যার। গুড। এবার বাম পাশে লেখো, আমরা জানি পারমাণবিক ভর সমান তুল্যভর ইনটু যোজ্যতা। আমরা জানি, কথা নয়, যা পারাবো সব শিখতে হবে। বুঝছো নীরব? জি স্যার। তোমাকে তো তোমার এক বন্ধু বলেছেন, মানুষ বান্ধবীর কথা শোনে না, আর তুমি বন্ধুর কথা শুনে ভর্তি হয়ে গেলে, টাকাটা নষ্ট করলে। স্টাডি থিয়েটার কতগুলো টাকা দিয়ে দিলে, এখন স্যার বলে আমি যা পড়বো তাই পড়তে হবে। না স্যার, আপনার জন্যই আসছি স্যার। এবার লেখো, তুমি নীরব, ভালো রেজাল্ট করবা। তুমি রেসিডেন্সিয়াল মডেলে SSC যে রেজাল্ট করো বুঝি না, ওখানে যদি বুঝতে পারে যে নীরব কেমিস্ট্রি পারে, ক্লাসে দাঁড়িয়ে, ক্লাসে তো আজও কালও কলেজ তো খুলবে, আজীবন কাল তো কলেজ বন্ধ থাকবে না। তাহলে এইবার লেখো, লেখা হয়েছে পারমাণবিক ভর সমান কি? তুল্যভর ইনটু যোজ্যতা লেখা হয়েছে। তাহলে তুল্যভর সমান পারমাণবিক ভর ভাগ কত? যোজ্যতা। তুল্যভর সমান আমরা যদি বলি কি বলতো?
তুল্যভর সমান উপরে কি লিখবো? পারমাণবিক ভর ভাগ কত? যোজ্যতা। লেখো বাম পাশে, যে সকল মৌলের যোজ্যতা পরিবর্তনশীল, যে সকল মৌলের যোজ্যতা পরিবর্তনশীল তাদের তুল্যভর পরিবর্তনশীল। যেসব মৌলের যোজ্যতা পরিবর্তনশীল তাদের তুল্যভর কি বলতো? পরিবর্তনশীল। যেমন স্যার ফেরিক, ফেরিক আর ফেরাস। একটা কমন দিয়ে দিছি, অনেক মৌলেরই যোজ্যতা, ম্যাঙ্গানাসের যোজনী 1 হয় না, 2 হয় না, 3 হয় না, 4 হয় না, 5, 6, 7 হয় না, KMnO4 Mn এর জারণ মান কত? +7, K2MnO4 Mn কত? +6, ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানাস অক্সাইড বহু আছে। মোট কথা আমরা একটা কমন জিনিস শিখবো, যাদের যোজ্যতা পরিবর্তনশীল তাদের তুল্যভর পরিবর্তনশীল, ঠিক তো? জি স্যার। জি স্যার। এটা কার তুল্যভর পড়লাম? মৌলের। কার? মৌল। আরে মৌলের পরিচিত, মৌল মৌল। এবার বাম পাশে লেখো মূলকের, তাড়াতাড়ি লেখো, তো আসতে পারেন জানে কি মূলকের তুল্যভর। প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুকে কার্বন বলা হয়। 171 পৃষ্ঠা, 171 পৃষ্ঠা নেই তো? এই যে এখানে আসবে, এখানে আসবে। এখন 84 পৃষ্ঠা মনে রাখবে, পরিবর্তিত এই লেখাটি পয়েন্ট করে দিতে হবে। আচ্ছা, প্রাইমারি, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এবার আপনি এটাকে করে আপনি এই যে বুঝছেন, এই স্টার দিয়েছি না, হ্যাঁ, আলফা কার্বন, এটা প্রাইমারি, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। হ্যালো, জি স্যার বলেন। লেখেন তাহলে মূলকের তুল্যভর আপনারা কষ্ট করে। মূলক, মূলক মানে তো যৌগমূলক, রেডিক্যাল, কর্ণ। জি স্যার। মূলক মানে তো যৌগমূলক, তাই তো? গুড। সোজা শিখাই, অত কিছু দরকার নাই। মূলক তো হয় ধনাত্মক অথবা ঋণাত্মক, তাই তো? জি স্যার। অ্যামোনিয়ামের উপরে কত লিখি? +1। জি স্যার। ফসফোনিয়াম +1। হাইড্রক্সির মূলক -1, ঠিক তো? নাইট্রেট কত? -1, ঠিক? বলে না, নাইট্রেট NO3 কত? -1 না? জি স্যার। হ্যাঁ। সালফেট কত? -2। জি স্যার। কার্বনেট কত? -2। ফসফেট কত? Three. থ্রি। আর হাইড্রোজেন সালফেট কত? -1, জি স্যার। মানে বাইসালফেট। হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট কত? -1। जी सर. জি স্যার। টোটাল ভরকে তার ওই যে মান সেটা দ্বারা ভাগ করব। -1 হলে 1 দ্বারা ভাগ, -2 হলে 2 দ্বারা ভাগ, -3 হলে 3 দ্বারা ভাগ, -2 হলে 2 দ্বারা ভাগ, ঠিক তো? তাহলে সালফেট মূলক 96, তাকে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। সোজা কথা। নাইট্রেট 62, কত দ্বারা ভাগ করব? 1 দ্বারা। হাইড্রক্সিল 17, কত দ্বারা ভাগ করব? 1 দ্বারা। কত দ্বারা? 1 কি বুঝতে পেরেছ? জি স্যার। जी सर. সবাই কি বুঝতে পেরেছ? Yes, sir. জি স্যার। সবাই বুঝছো? Sir. Yes, sir. সবাই বুঝছো? বুঝরা? जी सर.
শিওর তো? যে কোনো মূলকের তুল্যভর বের করতে পারবে তো? ইনশাল্লাহ স্যার এবার দেখো বুঝছি। যৌগের তুল্যভর তাড়াতাড়ি। ইনশাল্লাহ না, পারবো। ইনশাল্লাহ তো থাকবেই, কিন্তু তারপরে পারবোই স্যার। তানভীর, লেখো যৌগের তুল্যভর তাড়াতাড়ি। আরে কি পড়াবো, তাড়াতাড়ি লেখো। লেখেছো যৌগের তুল্যভর। স্যার লেখো ওই যৌগের যত ভাগ ভরের মধ্যে, ওই যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন, ওই যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন, ওই যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন বা জানা মৌলের তুল্য ভর পরিমাণ উপস্থিত থাকে, ওই যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন বা জানা মৌলের তুল্য ভর পরিমাণ বর্তমান থাকে, ওই পরিমাণ ভরকে ওই শোনে যে তোমরা চলে যাও কেন, এখন আসছে মাত্র 34 জন। ওই পরিমাণ ভরকে ওই যৌগের তুল্য ভর বলা হয়। ওই পরিমাণ ভরকে ওই যৌগের তুল্য ভর বলা হয়। সুদীপ্ত, জি স্যার আছি। দিব্য কোথায়? দিব্য কই? স্যার ও একটু অসুস্থ। কি পাতলা পায়খানা হয়েছে? আছে তো স্যার। ওই দিব্যকে তো দেখছি না। এই তো স্যার আছে। ওই দিব্য, তুমি তো সুদীপ্ত। দিব্য কোথায়? স্যার আছে স্যার, নমস্কার স্যার। আচ্ছা, নমস্কার। শরীর নাকি অসুস্থ? জি স্যার, ওই একটু অসুস্থ স্যার। ওর স্যালাইন খেয়ে ফেলো, বেশি করে চিনি জল খাও, ঠিক হয়ে যাবে। স্যার ওই সমস্যা না স্যার, এমনি স্যার কি একটু জ্বর জ্বর ভাব স্যার। জ্বরও সেরে যাবে। জ্বর, এই তো জ্বর কোনো অসুখ না, বিভিন্ন অসুখের উপসর্গ মাত্র। আজকে একটু সেখানেও গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে স্যার। ডিহাইড্রেশন হয়, শরবত খাবা লেবু দিয়ে, পুরো একটা লেবু চিনি শরবত খেয়ে ফেলো, দেখবা যে জ্বর অনেক অংশে কমে যাবে। এবার আসো মনোযোগ সহকারে। তাহলে HCl এর তুল্য ভর কত? হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, 36.5 ভাগ ভরের ভিতরে হাইড্রোজেন কত ভাগ আছে? 1 ভাগ। জি স্যার। তাহলে HCl এর তুল্য ভর কত? 36.5। তাহলে লেখো বাম পাশ থেকে HCl এর তুল্য ভর 36.5। জি স্যার। আবার ওর নিচে লেখো নাইট্রিক অ্যাসিডের তুল্য ভর কত? 63। 60 কত? এই সিফাত, সিফাত, স্যার আমি কি জি স্যার। তোমাকে পড়াই? আমি কি তোমাকে পড়াই না খালি সুদীপ্তকে পড়াই? জি স্যার পড়ুন। কথাবার্তা বলো না কেন তাহলে? আমি কি তোমার শত্রু? না স্যার। কথা বলো না কেন তাহলে? আমি বুঝবো কেমন করে? তাহলে সালফুরিক অ্যাসিডের তুল্য ভর কত? কত বলো নাই? কত? 49। 98। 49 স্যার। স্যার 49। 49 এতক্ষণ লাগবে কেন? তাহলে এবার বলো সোডিয়াম, সিফাত না আরেকজন বলবো, রাফি বলো, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? 40। টোটাল ভর 40, তুল্য ভর কত? 40ই হবে। 40ই হবে, কারণ সোডিয়াম 23 ভাগ আছে। জানা মৌলকে সোডিয়াম কত ভাগ? 23 ভাগ। বুঝছো? জানা মৌল, মূলক বলিনি। সোডিয়াম কার্বনেট NO2CO3, তার তুল্য ভর কত? এটা বলবা হলো নীরব, বলো। জি স্যার। সোডিয়াম কার্বনেট টোটাল ভর 106, তারপরে সোডিয়াম আছে 46 ভাগ, অতএব তার তুল্য ভর কত? 106 ভাগ 2 স্যার 53। 53। তাহলে এত তুমি তো পারো। কে বলে আমার ছাত্র নীরব পারে না? নীরব ওই ডেস্টিনেশন মনে লাগ,
সেন্ট জোসেফ হোক আর ওখানে মোহাম্মদপুর প্রিপারেটরি যে কলেজ হোক, ছাত্র তখন আমার না কার ছাত্র? জি স্যার, আপনার ছাত্র স্যার। তাহলে না পারলে কার দোষ হবে? স্যার আপনার। তাহলে যৌগের তুল্যবর পারবা তো? জি স্যার। কত সুন্দর বাংলা, না পারলে স্যার আপনার দোষ। দেখেছ? এবার লেখো নেক্সট, নর্মাল দ্রবণ লেখো, আর কিছু লাগবে না, তাড়াতাড়ি অঙ্ক করা, আমার কাজ 12টা শেষ, ছাত্র চলে গেল। আছে 33 জন, ছিল 42 জন। স্যার আজকে আরো করাবেন? হ্যাঁ, বলার তো পুরা নিশা আছে এখনো। লেখো তুমি নর্মাল দ্রবণ, শুরু করছি নর্মাল থেকে, সেটা প্রত্যেকে 3টে বললাম, মৌলের তুল্যভর, মূলকের তুল্যভর আর যৌগের তুল্যভর। এবার লেখো নর্মাল দ্রবণ, লেখো। স্যার আমার তো যেতে হবে স্যার। আরে শেষ তো সীমান্ত। দেখো 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে, আমারও খিদে পেয়েছে, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে, তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে, তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা 1 নরমাল। তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা কত বলো তো? 1 নরমাল। জি স্যার লিখেছি। লিখেছো? জি স্যার। তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা কত বলো তো? 1 কি নরমাল। যেমন দিয়ে লেখো, যেমন লেখো 36.5 গ্রাম HCl 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকলে মাত্রা হলো 1 নরমাল। এই শোনো, তোমরা পরে যারা আসছিলে, বুসরা, নীরব, কালকে বুধবার 7টার সময়, বুঝছো, 7টার সময় ওই প্রথম নরমাল, মোলার ইত্যাদি দ্রবণ লঘুকরণ তার ক্লাস আছে জুমের মাধ্যমে, ফ্রি ক্লাস, কালকে বুধবার সন্ধ্যা 7টায়, বুঝছো? বুসরা থেকে, বুসরা থেকে, নীরব থেকে, পরে যারা আসছিলে, যারা ওই ক্লাসটা করনি তারা একটু থেকো, ওখানে লিংক আছে, আগে লিংক নিয়ে 7টার আগে উপস্থিত থেকো, কারণ গত দিনে মাত্র 2 মিনিটে 100 পূর্ণ হয়ে গিয়েছে, বাকিরা সব বাইরে ছিল, তাদের ঢুকাতে পারিনি। আমি 1000 ছেলে পাবো, কিন্তু আরো 1 সপ্তাহ পরে। স্যার তাহলে কি আমাদের কি সেই থিয়েটারের লিংকটা আসবে? তুমি ওখানে যাবা, দেখো আমার ওখানে বিজ্ঞাপন আছে, বুধবারে ফ্রি ক্লাস, প্রতি বুধবারই হবে, আজকে না, প্রতি বুধবারে সন্ধ্যা 7টা থেকে 9টা, তুমি ওখানে থেকো, পড়া হয়ে যাবে। ঠিক আছে স্যার। এটা সকলে দেশ, তোমাদের বন্ধু টন্ধু যারা আছে, যারা পড়তে পারেন, আর্থিকভাবে গরিব, তারও অধিকার থাকবে গোস্বারের কাছে পড়ার জন্য, সেই জন্য এই সুযোগটা দিয়েছে। আর একদিন দেবো দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের জন্য, সেটা আজকে বলে দেব। আর তোমাদের এখানে যাদের পরমাণু গঠন পড়ার প্রয়োজন, তাদের রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টায় আজকে ওই আলোচনা, সাধারণ আলোচনায় থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে মূল পড়ায় চলে যাব। রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টায় পরমাণুর গঠন আছে। আর যদি কারো দ্রাব্যতার পড়ার থাকে, বন্ধু বান্ধবী, তাদের বলে দিবা রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টায়। আবার বলি, দ্রাব্যতা থেকে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টায়, আর পরমাণু গঠন রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টায়। তার মানে আজকে 4টায় পড়া আছে। এবার নরমাল দ্রবণের উদাহরণ দাও, HCl দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট ইত্যাদি দিয়ে। সোডিয়াম কার্বনেট 53 গ্রাম, 1 লিটারে থাকলে মাত্রা হলো 1 নরমাল। সালফুরিক অ্যাসিডের 49 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রাম, HCl এর 36.5 গ্রাম, নাইট্রিক অ্যাসিডের 63 গ্রাম। যাদের তুল্য ভরের আণবিক ভর 1, তাদের নরমাল ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা অভিন্ন হয়। এই কথাটা লাস্টে লিখে নাও। যে সকল দ্রবের তুল্য ভর এবং আণবিক ভর অভিন্ন, তাদের নরমাল ঘনমাত্রা ও মোলার ঘনমাত্রা অভিন্ন হয়।
তাদের নরমাল ঘনমাত্রা ও স্যার প্রথম থেকে একবার বলেন তো। যে সকল দ্রবের তুল্যভর এবং আণবিক ভর কি হয় বলতো এক হয়, তাদের নরমাল ঘনমাত্রা এবং মোলার ঘনমাত্রা কি বলতো অভিন্ন হয়। তাদের নরমাল ঘনমাত্রা এবং মোলার ঘনমাত্রা কি হয়, অভিন্ন হয়। ওকে স্যার। স্যার মোলার না স্যার মোলাল? মোলাল তো আজকে একবার উচ্চারণ করিনি, তুমি কোথা থেকে আসলে আমাকে ডুবাতে চাচ্ছ? না স্যার, মানে স্যার শুনতে তো স্যার একই রকম লাগে স্যার, এই নাম কারণে। মোলার, আপনি নাম কি বলেন স্যার? আপনার নাম কি? স্যার সীমান্ত স্যার। হ্যাঁ, ও, সীমান্ত স্যার। সীমান্ত এই কথা বললে? সীমান্ত, সীমান্ত, জি স্যার। এই যে সীমান্ত, আর কথা নয়। জি স্যার বলেন স্যার। এই যে তোমাকে ধন্যবাদ দিলাম, এটা ব্যঙ্গ করে ধন্যবাদ, বুঝছো? কারণ মোলাল আর মোলার, আমরা মোলাল একটা শব্দ উচ্চারণ করিনি, ওটা আর এক টপিক্সে চলে যাবে। বলেছি যাদের তুল্যভর আণবিক ভর অভিন্ন, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাদের নরমাল ঘনমাত্রাও যা, মোলার ঘনমাত্রাও তাই। থ্যাংক ইউ। তাহলে আজকে পরে এতটুকু থাকবে, সবাইটাকে দেখবা। আগামী দিন আর একটা টপিক থেকে গেল, তাহলে আমার হয়ে গেল। আশা করি তৃতীয় অধ্যায় আমরা বই নিয়ে দেখাবো আগামী দিন, সব পারি কিনা। থ্যাংক ইউ। প্রথম অধ্যায় না স্যার, তৃতীয় অধ্যায়? হ্যাঁ, প্রথম অধ্যায়, কিন্তু আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পড়া হয়ে গিয়েছে, বুঝছো? ওরে বাবা, হ্যাঁ, এই যে এত অ্যাডভান্স। এত অ্যাডভান্স, এই যে প্যাডে পড়িছি আজকে, বুঝছো? এটা তো করে দেখিয়েছি। এটা আমার মেয়েকে ইয়েল ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছে, বুঝছো? দেখো বাইরে, এটা আরো 5 মাস আগে পাঠিয়েছে, বুঝছো? ওদের জন্য, ওদের একটা বক্স। স্যার এটা অনেক দামি স্যার। হ্যাঁ, ওই দেখো যে ওরা পাঠিয়ে, ওটা আমি এখন ব্যবহার করি, বুঝছো? আমি ফ্রি পেয়েছি। ওকে স্যার, দেখাবো তাহলে। থ্যাংক ইউ। আদাব স্যার। ধন্যবাদ স্যার। শোনো একটু শোনো। এই এখানে জৈব রসায়ন পরে কেউ আসো? স্যার আমি আছি। কে বলো? আছি স্যার। আজমাইন, আর কে? জি স্যার। স্যার আমি আছি। আচ্ছা শুনো, ওই যে গত দিনে তোমাদের যাদের রেজিস্ট্রেশন কি বাকি ছিল, ওই স্টাডি থিয়েটার থেকে এই অপকর্মগুলো করেছে ছাত্র পড়ানোর সময়, বুঝছো? ওদের বলেছি যে